মিস ফিজা, হাতে চিমটি কেটে দেখুন। আর শুনুন, আমি আপনাদের বস হিসেবে শুধু হুকুমই করে যাব না, আপনাদের ভালো মন্দ দেখাশোনা করব। আজ আপনার ছুটি, তবে কাল থেকে দয়া করে অফিসে আসবেন। আপনার মাকে সার্বক্ষণিক দুটো নার্স দেখাশোনা করবে। কিন্তু স্যার, অত টাকা তো নেই আমার কাছে। ধুর, আরে বলেছি না, আপনার মায়ের সমস্ত চিকিৎসা খরচ কোম্পানির। আপনি নিশ্চিন্তে থাকুন। আর একটা কথা, বলুন। একটু হাসুন মিস ফিজা। এইভাবে মুখ গোমরা করে রাখলে কেমন যেন আমার বুকে চিনচিন ব্যথা করে। ফিজা মুচকি হাসে। ইনানও হেসে বলে, এভাবে হাসি থাকবেন, সব কিছুর সমাধান হয়ে যাবে। সেলিম স্যার ভালো ডাক্তার, আশা করি সুস্থ হবেন তোমার মা। তবে ক্ষতিটা বেশি করে ফেলেছ, প্রায় শরীরের 60% অবশ্যই গিয়েছে, যার কারণে কথা বলতে পারছে না। ফিজা মুখটা মলিন করে বলে, বুঝতে পেরেছি স্যার। আপনি তবে আসুন, দুপুরে তো আপনি লাঞ্চ করেননি। আপনিও করেননি। যাই হোক, রাতের খাবারটা পাঠিয়ে দিব আপনার মামার হাতে। আর হ্যাঁ, আগামীকাল সকাল সকাল অফিসে আসবেন। চেষ্টা করব স্যার। চেষ্টা নয়, আসতেই হবে। 2 দিনেই মনটা চুরি হয়ে গিয়েছে। এখন ওই মায়াবী মুখটা না দেখলে আমি অস্থির হয়ে উঠি। কথাটা বলে বেরিয়ে যায় ইনান। ফিজাও ওর মায়ের দিকে তাকিয়ে দেখে তার মুখে হাসির ছায়া। ফিজা খানিকটা লজ্জা পেয়ে বলে, তুমি হয়তো সবই শুনেছ মা। লোকটা আসলে একটু পাগল টাইপের, 2 দিনেই আপন করে নিতে জানে। তুমি ওনার কথাই কিছু মনে করো না। রাহেলা বেগম কথা বলার চেষ্টা করেন, তবে না পেরে চোখের পলক ফেলে মেয়ের কথার সম্মতি জানান। ফিজাও স্বস্তির নিঃশ্বাস ফেলে। বাড়ির বাহিরে গাড়ির শব্দ শুনে রেনু খানম ছুটে এসে দরজাটা খুলে দেন। ইনান গাড়ি থেকে নেমেই ওর মাকে পাশ কাটিয়ে নিজের রুমের দিকে এগিয়ে যেতে থাকে। এমন সময় রেনু খানম ডেকে ওঠে, ইনান, বলো। সারাদিন কোথায় ছিলি? হসপিটালে ছিলাম। খেয়েছিস? হ্যাঁ, বাহির থেকে খেয়ে এসেছি। বাহ, এত অধঃপতন হয়ে গেছে তোর! বাইরের খাবার খেতে শুরু করেছিস। তা কার জন্য হসপিটালে গিয়েছিলি? আমি যে সারাদিন তোর জন্য অপেক্ষায় বসেছিলাম। গিয়েছিলাম একজনের মায়ের জন্য, আর তোমাকে অপেক্ষা করতে বলিনি আমি। সে যাই হোক, আর কিছু বলবে? আমার ঘুম পেয়ে গেছে, ঘুমাবো। রেনু খানম মুখটা গভীর করে খানিকটা দাম্ভিকতার সাথে বলে, আমি তোমার মা ইনান, ভালো মতো কথা জবাব দাও। কার জন্য হসপিটালে গিয়েছিলে? তুমি আমার মা হলেও এখন মা বলতে ঘৃণা লাগে। ঘৃণা আরও যেন না বাড়ে, সেজন্য কথা বলতে চাচ্ছি না। তোমার মনে অহংকারের বসবাস, অহংকার ত্যাগ করো। মুখ সামলে কথা বলো ইনান। ইনান ওর মায়ের কথা পাত্তা না দিয়ে নিজের ঘরের দিকে যেতে নেবে, অমনি আড়াল থেকে বেরিয়ে আসেন নাজিয়া খানম। বোনের পাশে গিয়ে দাঁড়িয়ে বলে, দেখলে আপা, তোমার ছেলে নিশ্চয়ই কোনো শয়তানি ফাঁদে পড়েছে। আমি নিশ্চিত মেয়েটা হয়তো তাবিজ করেছে তোমার ছেলেকে। ছেলের ভালো চাও তো বিয়ে এখনই দিয়ে দাও। ইনান সিঁড়ি দিয়ে উঠতে গিয়েও থেমে যায়। ঘাড় ফিরিয়ে খালার দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলে, এ কি নাজিয়া খালা তুমি? তোমাকে না আসতে বারণ করেছিলাম আমি, তবুও কোন সাহসে এসেছো? নাজিয়া খানম কিছু বলার আগে রেনু খানম বলে, আমার বোনকে তুই আমার বাসায় আসতে বারণ করতে বলার কে? আমার বোন শতবার আসবে, তুই তোর ঘরে যা। ইনান তাচ্ছিল্যর হাসি দিয়ে বলে, চুন্নির বোনের বড় গলা মানায় না মা। তোমার বোনকে আজ এক্ষুনি বাসা থেকে বিদায় না করলে আগামীকাল বাসায় পুলিশ ডেকে আনবো। এর আগে তো আরাফাত সাহেব হাতে পায়ে ধরাই পুলিশে দেয়নি, এবার আমি দেবই। আর বিদায় করে দেওয়ার আগে ব্যাগ চেক করবে। চুন্নির বিশ্বাস নেই, না জানি কত কি সরিয়ে ফেলেছে। কথাটা বলে দ্রুত ইনান নিজের রুমের সামনে গিয়ে দরজা খুলতে গিয়ে অবাক হয়। দরজা ভিতর থেকে লক করা। ইনান আশেপাশে তাকিয়ে হুট করে সজোরে দরজায় একটা লাথি মারে। মনের সুখে বিশাল বড় ড্রেসিং টেবিলের সামনে বসে মেকআপ করছিল লিজা। এমন সময় দরজায় সজোরে লাথি মারার শব্দ শুনে কিছুটা বিরক্ত নিয়ে দরজা খুলে দিতে কেউ একজন ওর কপালে পিস্তলের নল ঠেকিয়ে চিৎকার করে বলে ওঠে, চুন্নির মেয়ে, তোর এত বড় কলিজা হয়ে গিয়েছে, তুই আমার রুমে ঢুকেছিস, তোকে আজ গুলি করে মেরে ফেলবো। কথাটা বলার সাথে ইনান নিজের বাম হাত দিয়ে লিজার গলাটা টিপে ধরে। এদিকে দুই বোন গল্প করতে সোফায় বসতে নেবে, অমনি ইনানের চিৎকার শুনে নাজিয়া খানম শিউরে ওঠে। ভয়ে ঢোক গিলে বোনের দিকে তাকিয়ে বলে, আপা, ইনান চিৎকার করে কাকে মেরে ফেলতে চাইছে?
আমার মেয়েকে নয় তো? রেনু খানম লাফিয়ে উঠছেন বোনের সাথে। তিনিও খানিকটা ভয়ে ভয়ে বললেন, কি বলছিস এসব? ইনান কেন মেরে ফেলবে লিজাকে? ও কি করেছে এমন? তুমি তো লিজাকে ইনানের রুমে পাঠিয়েছিলে ফ্রেশ হতে, তারপর থেকে ও ওই রুমে ছিল। রেনু খানম তড়িৎ দৌড়ে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বললেন। সর্বনাশ নাজিয়া, দৌড়ে চল, না জানি ইনান কি করে ফেললো। নাজিয়া খানমও সিঁড়ি দিয়ে ছুটে আসলেন। ইনান বাম হাতে এতটা জোরে লিজার গলা চেপে ধরেছিল যে ও কথা বলতে পারছিল না, আর কপালে পিস্তলের নল থাকায় ছটফট করতেও ভয় করছিল। মেয়ের মাথায় পিস্তলের নল ঠেকিয়ে ইনানকে দাঁড়িয়ে থাকতে দেখে চিৎকার করে ওঠেন নাজিয়া খানম। বাবা ইনান, আমার মেয়েকে ছেড়ে দাও বাবা, আমার মেয়েকে ছেড়ে দাও। ইনান লিজার গলাটা ছেড়ে দেয়। সাথে সাথে লিজা ছুটে গিয়ে রেনু খানমের পিছনে লুকিয়ে পড়ে। রেনু খানম কি বলবেন ভেবে পাচ্ছে না। তিনি নিজেও ভীতু হয়ে গিয়েছেন। তার চোখে মুখে আতঙ্কের ছাপ। ইনান ফিরে তাকায় ওর মায়ের দিকে। তার গর্জন করে উঠে বলে, তোমার খুব সাহস বেড়ে গিয়েছে রেনু খানম, খুব সাহস বেড়ে গিয়েছে। আমাকে আমার পুরনো রূপে ফিরতে দিও না, টুকরো টুকরো করে ফেলবো। রেনু খানম পাথরের মতো দাঁড়িয়ে থাকেন। তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। ইনান পিস্তলটা নাজিয়া খানমের দিকে উঁচু করে বলে, নাজিয়া খানম, তোকে 5 মিনিট সময় দিলাম। আমার বাড়ি থেকে যা যা সরিয়ে নিজের শতখানেক খালি লাগেজে ঢুকিয়েছিস সব রেখে বেরিয়ে যাবি। যদি এই 5 মিনিটের 1 সেকেন্ডও বেশি সময় এই বাড়িতে থাকিস তবে তোর রক্তে গোসল করে নিব। কথাটা বলে এগিয়ে যায় রেনু খানমের পিছনে লুকিয়ে থাকা লিজার দিকে। ইনানকে এগিয়ে আসতে দেখে লিজা থরথর করে কেঁপে ওঠে। ইনান লিজার সামনে গিয়ে মুচকি হেসে বলে, সরি রে বোন, মন খারাপ করিস না। তুই জানিসই আমার ঘরে আমি কাউকে আসতে দেই না, রাগ হয় আমার। আমি যেতে চাইনি ভাইয়া, খালা আর আম্মু জোর করে পাঠিয়েছিল তোমার রুমে ফ্রেশ হতে, আর বলেছিল তুমি আমার স্বামী হবে, তাই তোমার রুমেই আজ থেকে থাকবো। ইনানের রাগটা কমে যায় লিজার উপর থেকে। ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, ভাইয়াকে কেউ বিয়ে করে লিজা? এই জ্ঞানটা কি তোর হয়নি? তোর মা আর খালার না হয় মাথায় গোবর দিয়ে ঠাসা, তোরও কি তাই? লিজা স্বাভাবিক হয়, হি হি করে হেসে বলে, না না ভাইয়া, আমার মাথায় গোবর দিয়ে ঠাসা নয়। ইনানও মুচকি হেসে বলে, তবে গিয়ে ঠাসা? মেকআপ ভাইয়া, হরেক রকমের মেকআপের নাম দ্বারা ঠাসা। তাই হবে হয়তো। তা এইচএসসি রেজাল্ট দিয়েছে, এবার পাশ করতে পেরেছিস? লিজা মুখ থেকে হাসিটা হঠাৎ উধাও হয়ে যায়। মাথাটা নিচু করে ভয়ে ভয়ে বলে, না ভাইয়া, এবারও ফেল করেছি আমি সব সাবজেক্টে। গম্ভীর হয়ে আসে ইনানের মুখ। লিজার মাথায় আবারও হাত বুলিয়ে দিতে দিতে বলে, শোন লিজা, আমি তোর বিষয়ে খোঁজ নিয়েছি। তুই পরীক্ষার হলেই থাকিস না, আর থাকলেও তোর মা খালার মতো একে একে ফ্লাইং কিস দিস, ওসব বাদ দে। আবার পরীক্ষার প্রস্তুতি নে, যদি এবার পরীক্ষায় পাশ করিস তবে। লিজা ব্যস্ত ভঙ্গিতে বলে, হ্যাঁ হ্যাঁ বলো ভাইয়া। তবে তোকে আমি আস্ত একটা পার্লার কিনে দিব। সেখানে সারাদিন তুই সেজে গুজে আরেকজনকে সাজিয়ে দিবি। সত্যি বলছো তো ভাইয়া? হ্যাঁ রে বোন, 3 সত্যি। তবে এটা কিন্তু তখনই পাবি যখন তুই পাশ করবি। লিজা খুশিতে ইনানকে জড়িয়ে ধরে বলে, মনে রেখো ভাইয়া, এবার পরীক্ষা আমি দেওয়া আর পাশ করে মিষ্টি হাতে তোমার সামনে আসব। আমিও তোর অপেক্ষায় থাকবো। তাহলে আসি ভাইয়া। আমু চলো চলো ভাইয়া, 5 মিনিট দিয়েছিল অলরেডি, 3 মিনিট চলে গিয়েছে। লিজা ওর মায়ের হাত ধরে সামনে পা বাড়ায়। এমন সময় ইনান লিজাকে ডেকে বলে, লিজা বোন শুনে যা। লিজা ফিরে আসে ইনানের সামনে। ইনান লিজার হাত ধরে ঘরের ভিতরে গিয়ে সোজা গিয়ে ড্রেসিং টেবিলের সামনে। তারপর ইনান বলে ওঠে, এই যে মেকআপ পাগলি, এই সবগুলো সাজার জিনিস তুই নিয়ে যা। তখন তো মনে হয় মন ভরে সাজতে পারিসনি। লিজা হাসতে গিয়েও হঠাৎ কেঁদে ফেলে। ইনান দ্রুত লিজার চোখের পানি মুছে দিয়ে বলে, কি রে, কাঁদিস কেন? নিয়ে যা, আমি একটু ঘুমাবো, তারপর তোর ভাবির কাছে যাব। তুমি কত ভালো ভাইয়া। ইনান লিজার মাথায় কাট্টা মেরে বলে, আমি তো ভালোই, খারাপ ছিলাম আবার কবে? ছিলে ভাইয়া। হয়েছে, এখন যা তো, ঘুমাবো।
লিজা ড্রেসিং টেবিলে থাকা সব সাজার জিনিস একটা ব্যাগে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। ইনানও দরজা লাগিয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ে। হসপিটালের কেবিনের সামনে অস্থির হয়ে পায়চারি করছে ফিজা, আর বারবার হাত ঘড়ির দিকে তাকিয়ে মনে মনে বলছে, ইস, লোকটা এখনো মামাকে পাঠালো না কেন? রাত 9টা বেজে গিয়েছে, এখনো কিছু খাওয়া হয়নি। এদিকে টাকাও নেই যে কিছু খাবো। ধুর, ভালো লাগে না। পরক্ষণেই ফিজা নিজেকে সামলে নেয়, নিজের মনকে বোঝাতে থাকে। ফিজা, কি ভাবছিস এসব? ছি, সে তোর বস, তার স্ত্রী নয়। তার অফিসের সামান্য 2 দিনের পিএ, তবুও তোর জন্য তিনি যা করেছেন তাতেই শুকর আলহামদুলিল্লাহ বল। নিজের মনকে বুঝ দিলেও পেটকে তো আর বুঝ দিতে পারবেন না মিস ফিজা। পরিচিত একটা কণ্ঠ কানে ভেসে আসতেই ফিজা চমকে ওঠে। দ্রুত পিছন ফিরে দেখে হাসি মুখে ইনান দাঁড়িয়ে, হাতে টিফিন বাটি। ইনানের হাসি মুখ দেখে ফিজার মুখেও হাসি ফোটে। এমন সময় ইনান আবারও বলে ওঠে, নিজেকে বোঝ দিতে ভালোই পারেন মিস ফিজা। আপনি কিভাবে বুঝলেন স্যার? আমি নিজেকে বুঝ দিচ্ছিলাম। কিভাবে আবার? নিজের মনকে বুঝ একটু জোরেই দিচ্ছিলেন, যার কারণে আমিও শুনে নিয়েছি। লজ্জা পায় ফিজা। ইনান চারপাশে তাকিয়ে দ্রুত ফিজার খুব কাছে চলে আসে, তারপর ফিসফিস করে বলে, এত লজ্জা কোথা থেকে আসে আপনার মিস ফিজা? নিন টিফিন বাটি, দ্রুত খেয়ে নিন, আপনার পেট তো বিদ্রোহ করেছে। ফিজা ইনানের হাত থেকে টিফিন বাটিটা নিয়ে বলে, আচ্ছা স্যার, আপনি এত ঠোটকাটা হলেন কিভাবে? মুখে যা আসে তাই বলে দেন। সদা সত্যি কথা বলি আমি, এক কথায় স্পষ্টভাষী। আমি ওসব মিনমিন করা পছন্দ করি না। তাছাড়া তোর পেট থেকে কেমন গুড়ুম গুড়ুম শব্দ হচ্ছে। নাও খেয়ে নাও, আমি বসে আছি। টিফিন সাজিয়ে নিয়ে খেতে বসে ফিজা। ইনানও এসে বসে ফিজার সামনে। ইনানকে বসতে দেখে ফিজা চমকে যায়, মনে মনে ভাবে, লোকটা সামনে খেতে হবে আমার। ইস, এর চেয়ে লজ্জার আর কি আছে? মনের কথা মনেই দমন করে খানিকটা ইতস্তত ভাব নিয়ে ফিজা বলে, স্যার, আপনি খেয়ে এসছেন? না, তোমার হাতে খাবো বলে না খেয়ে চলে এসেছি। নিজে খাওয়ার আগে বিসমিল্লা বলে আমাকে খাইয়ে দাও, এই খুললাম। ফিজা লজ্জায় লাল হয়ে যায়। ওর ইচ্ছে করছে এক্ষুনি কোথাও লুকিয়ে পড়তে। আশেপাশে ভালো করে তাকিয়ে হতাশ হয়, কোথাও মুখ লুকোনোর জায়গা নেই। ইনান তাগাদা দেয়, কি হলো? মুখ হাঁ করে কতক্ষণ থাকবো? মুখে খাবার দিবে তো নাকি? উপারান্ত না পেয়ে ফিজা কাপা কাপা হাতে এক লোকমা ভাত ইনানের মুখের সামনে ধরে, বলে, নিন স্যার, আরেকবার হা করুন। ইনানের মুখে খাবার তুলে দিয়ে ফিজা চুপ করে বসে থাকে। ইনান খেতে খেতে বলে, কি হলো মিস ফিজা, আমাকে এক লোকমা খাইয়ে হাত গুটিয়ে বসে রইলে যে? ফিজা মুখটা ফ্যাকাশে করে বলে, না মানে স্যার, আমি কি করব ভাবছিলাম, আপনি তো আর কিছু বলেননি। ইনান লাজুক হেসে বলে, আমাকে একবার খাইয়ে দিবে, নিজেও একবার খাবে, তাহলেই তো হয়। এভাবে আমাকে একা তুললে খাইয়ে কাজ নেই, সাথে খেয়ে নেই, সেটাই ভালো হবে। স্যার দেখুন, আমার কিন্তু এখন ভীষণ লজ্জা করছে। করলে করবে, লজ্জাবতী নারী ভীষণ সুন্দর। আর তোমার যদি কোনো আপত্তি না থাকে তোমাকেও আমি খাইয়ে দিতে পারি, কোনোই আপত্তি নেই আমার। হি হি হি। বহুত লোক মানুষ দেখেছি, আপনার মতো আর এক পিচ ঠোটকাটা লোক দেখিনি। আপনি নেহাত আমার সবচেয়ে বড় উপকার করেছেন, তাই বলে আমার অসহায়ত্বের সুযোগ নেবেন না দয়া করে। দূর, কি যে বলেন মিস ফিজা, আসলে বাসায় গিয়ে ঘুমিয়ে পড়াই, নিজে খেতে পারিনি বাসায়, তাই দুজনের খাবারই তুলে এনেছি। ভেবেছিলাম একসাথে খাবো, পরে আবার ভাবলাম আজ আপনার হাতেই না হয় খেয়ে দেখি। এটাকে সুযোগ নেওয়ার কি দেখলেন? আমি আপনার বউ না স্যার, আপনি একজন পরপুরুষ, আপনাকে খাইয়ে দেয়া মানায় না। ধুর, বেশি কথা বলবে না, চুপচাপ খাইয়ে দাও। তোমার হাতে জাদু আছে বুঝলে মেয়ে, এক লোকমা খেয়ে কেমন ক্ষুধা বেড়ে গিয়েছে। দাও দাও, খাইয়ে দাও। ফিজা মনে এক গাদা রাগ নিয়ে একের পর এক লোকমা ভাত খাইয়ে দেয় ইনানকে। ইনানও খেয়ে ফেলে। এক প্লেটের জায়গায় ফিজা 2 প্লেট ভাত খাইয়ে দিয়ে চট করে নিজের হাত ধুয়ে ফেলে। ফিজাকে হাত ধুয়ে নিতে দেখে ইনান ভুরু নাচিয়ে বলে, কি ব্যাপার মিস লিজা, হাত ধুয়ে ফেললে যে? নিজে তো একটু খেলে না? ফিজার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। ক্ষুধার্ত বাঘিনীর মতো গর্জে উঠে বলে, মজা করেন আমার সাথে? নিজেই তো রাক্ষসের মতো সব গিলে গেলেন। আমি খাবার সময় পেলাম কোথায়? টিফিন বাটিতে যা ভাত ছিল সব খাইয়ে দিয়েছি, আর একটু ভাত নেই। এখন যান বাসায়। নিজে এনে নিজেই খেয়ে নিল, মাঝখানে আমাকে খাটিয়ে নিল।
হি হি হি। আরে আরে মিস ফিজা, রেগো না। আসলে তোমার হাতে মধু আছে, বুঝলে? বিশ্বাস করো, এত ভাত আমি জীবনেও একবারও খাইনি। হ্যাঁ, বুঝি বুঝি, বদহজম হোক আপনার। হলে তো বেশ হয়। এখানে একটা কেবিন নিয়ে তোমাকে জ্বালিয়ে মারবো। ফিজা কোনো কথা না বলে কেবিন থেকে বেরিয়ে যেতে নেবে অমনি ইনান ওর হাতটা ধরে ফেলে। ফিজা হাত ঝাড়া দিতে দিতে বলে, হাত ছাড়ুন স্যার, আমার শরীরে কখনোই পরপুরুষ হাত দেয়নি। আমি সহ্য করতে পারি না কোনো পরপুরুষের ছোঁয়া। ইনান ফিজাকে টেনে এনে বসিয়ে দেয় চেয়ারে। তারপর আরেকটা টিফিন বাটি ফিজার দিকে এগিয়ে দিয়ে বলে, এখানে আপনার খাবার আছে মিস ফিজা। আমাকে যেটা খাইয়ে দিলে ওটা আমার জন্যই ছিল, আর এটা আপনার, খেয়ে নিন, রাগ করবেন না। ফিজা শান্ত হয়ে বসে। ইনান টিফিন বাটিটা রেখে বেরিয়ে যায় কেবিন থেকে। ফিজা আর চোখে ইনানের চলে যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বলে, যাক বাবা, শয়তান বস চলে গিয়েছে, এখন খেয়ে নি। লোকটার ঘৃণা কেন লাগলো না বুঝলাম না। সে তো জানি আমার মা অসুস্থ, তার ইয়েগুলো আমি পরিষ্কার করছি, তবুও কেমন আমার হাতটা চেটে খেয়েছে। ছি 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 ছি, আমার তো লজ্জায় মাথা কাটা যাচ্ছে। ফিজার বিড়বিড় করার মাঝেই ইনান কেবিনের দরজা খুলে বলে ওঠে। মিস ফিজা। চমকে ওঠে ফিজা, ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকায়। ফিজাকে তাকাতে দেখে ইনান হেসে বলে, বিড়বিড় করে কথা বলবেন বেশ ভালো, তবে বিড়বিড় করতে গিয়ে এত জোরে বলেন যে আমি শুনে ফেলি। আমাকে শুনিয়ে বলতে ইচ্ছে হলে সামনাসামনি বলে দিলেই তো হতো, জবাব দিয়ে দিতাম। আজ তো আঙুল চেটে খেয়েছি, আগামীকাল আঙুলও খেয়ে নিব, বলে গেলাম। ফিজা আবারও বিড়বিড় করে কিছু বলতে গিয়েও থেমে যায়। আর চোখে দরজার দিকে তাকিয়ে কি একটা ভেবে খেতে শুরু করে দেয়। ছেলেকে হঠাৎ আগের মতো হয়ে যেতে দেখে রেনু খানম বেশ ভয়ে আছেন। ছোট বোন নাজিয়াকে সেই তখনই বাড়ি পাঠিয়ে দিয়েছেন। তিনি কোনো রিস্ক নিতে চান না, কারণ তিনি ভালো করে জানেন ইনান একবার যা বলবে তা সে করবেই। ঘড়ির ঘন্টার কাঁটা 10টা ছুঁই ছুঁই। রেনু খানম পায়চারি করছে। তার মন শুধু বলছে, আল্লাহ, আমার মানিকে আবার ভুল পথে নিও না তাকে। রাত 10:30। বাড়ির গেটে গাড়ির শব্দ শুনে রেনু খানম দ্রুত বাইরে বের হন। ইনান এসেছে। ছেলেকে দেখে খুশি হন রেনু খানম, তবুও তা প্রকাশ না করে মুখটা গোমরা করে ছেলের পথ আটকে দাঁড়ান। ইনান গাড়ি থেকে নেমে মাকে এইভাবে পথ আটকিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কি হলো মা, এভাবে খাম্বার মতো দাঁড়িয়ে পড়লে কেন? রেনু খানম গলাটা চড়িয়ে বললেন। তুমি কি শুরু করেছিলে ইনান? ইনান অবাক হয়ে বলে, কই, কি শুরু করেছি আমি মা? নিজে ভেবে দেখো। ও বুঝেছি, খালাকে ওভাবে চলে যেতে বলাই খুব লেগেছে। ইনান, মুখের ভাষা ভালো করো, আমি তোমার মা। এভাবে নোংরা ভাষা মুখে আনিস না। কখনো কখনো আনতেই হয় মা, নয়তো তোমার মতো দুমুখো সাপ মানুষ হয় না। যাই হোক, সামনে থেকে দূর হয়ে যাও, তোমাকে দেখতে ইচ্ছে হচ্ছে না আমার। রেনু খানম চিৎকার করে ওঠেন। হ্যাঁ হ্যাঁ, এই দিন দেখতেই তোকে পেটে ধরেছিলাম আমি। হায় আল্লাহ, আমার ছেলে কোন শয়তানি তাবিজ করলো। ইয়া আল্লাহ, আমার ছেলেকে আমার বুকে ফিরিয়ে দাও। আমার ছেলেকে এত কষ্টে মানুষ করলাম, আর সে কি না বলে আমাকে দেখতে ইচ্ছা করছে না। ইনান প্রচণ্ড বিরক্ত নিয়ে বলে, ধুরবাল, কি এক যন্ত্রণা এই মহিলাকে নিয়ে। আরে কথায় কথায় তাবিজ তাবিজ করো কেন মা? এসব তো তোমার বংশের কাজ। নানা তো ছিল বিশাল বড় ভণ্ড কবিরাজ। এই খবরদার, আমার বাবাকে বাজে কথা বলবি না। তবে তুমিও তাবিজ তাবিজ করে মাথা খেও না আমার। মন মেজাজ ভালো নেই, ঘরে চলো। কথাটা বলে ইনান ওর মায়ের হাত ধরে ভিতরে নিয়ে যেতে নিবেন, রেনু খানম বেঁকে বসলেন। মুখটা ভার করে বললেন, যা না, ঘরে তুই যা, তোর সাথে কথা নেই আমার। ইনান শান্ত হয়, মনে মনে হাসে মায়ের অভিমান দেখে। খানিকক্ষণ চুপ করে থেকে বলে, আচ্ছা, কি করলে তুমি ভেতরে যাবে? রেনু খানম মুখটা অন্যদিকে ঘুরিয়ে বললেন, আমার ছেলেকে আমি কয়েকটা কথা জিজ্ঞাসা করব, যদি সে সত্যি বলে তবে ভেতরে যাব। আচ্ছা বলো, কি জিজ্ঞেস করবে সব বলবো, আর আমি মিথ্যা বলি না, তা তুমি জানোই। টিফিন বাটিতে খাবার সাজিয়ে নিয়ে কোথায় গিয়েছিলি? ইনান স্বাভাবিকভাবে বলে, আমি জানতাম এটাই জিজ্ঞেস করবে, তবে শুনো, উত্তরটা হবে হসপিটালে। তোর হসপিটালে কে আছে শুনি? তোর আপন বলতে আমি, আর আমার আপন হলে তুই।
আমরা দুজনই সুস্থ, তবে হসপিটালে কেন যাবি তুই? তোমার হবু বিয়াইন অসুস্থ মা। রেনু খানম বিস্ময় নিয়ে বলে। বিয়ার? হ্যাঁ, তোমার বিয়াইনের মেয়ে না খেয়েছিল, তাকেই খাবার দিতে গিয়েছিলাম। দুটো টিফিন বাটি লাগে একজনের? একটা আমার, একটা তোমার বৌমার। তার মানে? ইনান মায়ের গলা জড়িয়ে ধরে বলে। তার মানে হলো মা, তোমার বৌমার হাতে জোর করে খেয়ে এসেছি, হি হি হি। রেনু খানম ছেলের কান ধরে টেনে বলে। মজা নেস আমার সাথে? অসভ্য হচ্ছিস দিন দিন। তো হবু বইয়ের নামটা কি শুনি? ইনান হেসে বলে। মিস ফিজা। ফিজা? সেদিন যাকে বাসায় এনেছিলে সে? হ্যাঁ, সেই ফিজা। কেন, তোমার কি তাকে পছন্দ হয়নি? রেনু খানম ছেলের হাত ধরে ভিতরে নিয়ে যেতে যেতে বলে। দেখ বাবা, দুদিনেই মন দেয়া যায়, তবে মন জয় করা যায় না। আমি চাই না তুই আর এরকম কোনো কিছু কর। ইনান ওর মায়ের গলা জড়িয়ে ধরে বলে। ভুল? কিসের ভুল বলছো মা? ফিজা অত্যন্ত ভালো মেয়ে। তাছাড়া ও। ইনানকে কথা শেষ করতে না দিয়ে রেনু খানম বলে ওঠে। দেখ বাবা ইনান, আমি তোর বিরুদ্ধে যাই এমন কোনো কাজ করিস না। আমি চাই তুই লিজাকে বিয়ে করে সুখে সংসার কর। মেয়েটা ভালো, ওর মধ্যে তুই কোনো খুঁত খুঁজে পাবি না। ইনান ওর মায়ের গলাটা ছেড়ে দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে যেতে বলে। মানুষ কখনোই পারফেক্ট হয় না মা, পারফেক্ট করে নিতে হয়। কখনো কখনো বা আমার মানিয়ে নিতেও হয়। লিজা আমার বোন হোক না কেন নাজিয়া খানমের মতো লোভী আর চুন্নির মহিলার শয়তান, তবু আমি তাকে বোন মানি, আর বোনকে কখনো আমি বিবাহ করব না। রেনু খানম এবার রেগে যান, চিৎকার করে বললেন। ইনান, তুমি যেমন লিজাকে বিয়ে করবে না তোমার বোন বলে, তার মা চুন্নি আর লোভী বলে, তবে শুনে রাখো, আমিও তোমার অফিসের পিএকে আমার পুত্রবধূ হিসেবে মানব না। ইনান ডাইনিং রুমে পেরিয়ে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বলে। হ্যালো মিস রেনু খানম, বিয়ে আমি করব, বউটাও হবে আমার। তোমার মেনে নেওয়া না মানা ওসব বাংলা সিনেমার স্ক্রিপ্ট আমি শুনতে চাই না। আমি বিয়ে করব আমার পছন্দ মতো, আমার বউকে আমি মেনে নিলেই চলবে। আর শুধু তুমি কেন, পুরো পৃথিবীও যদি না মানে, আই ডোন্ট কেয়ার। কথা বলে ইনান দ্রুত পায়ে দ্বিতীয় তলায় চলে যায়। রেনু খানমও গটগট পায়ে নিজের রুমে চলে যায়। স্ত্রী আর কন্যাকে বস্তা বস্তি গুটিয়ে সেদিনই ফিরতে দেখে আরাফাত সাহেব তাচ্ছিল্যের হাসি দিয়ে স্ত্রী নাজিয়া খানমের দিকে তাকান। নাজিয়া খানম স্বামীর দিকে না তাকিয়ে চিৎকার করে বললেন। ওই লিজার বাবা, এভাবে হাঁটছো কেন শুনি? ব্যাগগুলো ভিতরে নিয়ে চলো। আরাফাত সাহেব আর এক ঝলক হেসে বললেন। আরে ধুর, ব্যাগে কিচ্ছু নেই আমি জানি, ওগুলো তো পুরোই ফাঁকা। কিছু ঝেড়ে দিতে পারি না, নিজেই বয়ে নিয়ে যেতে পারবে। নাজিয়া খানম তড়িৎ গতিতে স্বামীর টি শার্টের কলারটা খামচি দিয়ে ধরে বলে। অপমান করে হচ্ছে আরাফ সাহেব। আমাকে রাগিয়ে দিও না বলে দিলাম, রাগলে কিন্তু তোমাকে আমি আস্ত রাখবো না। আরাফ সাহেব স্ত্রীর হাতটা কলার থেকে সরিয়ে দিয়ে উল্টো রাগী কণ্ঠে বলে। দেখো লিজার মা, তোমাকে আমি বারবার বলি এই চোরাচুরির অভ্যাস বাদ দাও। তুমি তো কথাই শোনো না। তুমি জানোই আমাদের ইনান বাবাজি কেমন, ও যেমন ভালোবাসতে জানে তেমন ছুঁড়ে ফেলে দিতেও জানে। নাজিয়া খানম কপাল ভাঁজ করে বাঁকা চোখে তাকিয়ে বলে। এই লিজার বাবা, তুমি কি বলতে চাচ্ছ শুনি? ঝেড়ে কাশো তো। কি আর বলবো, তোমার এই হাত সাফের কাজটা ইনান পছন্দ করে না, তবুও তুমি ওর বাড়ি থেকে এই সব কাজ করতে যাও কেন বলো তো? ওই পাগলা খেপে গেলে যদি তোমার সুন্দর কপালটা গুলি করে ফুটো করে দেয়, তখন কি হবে ভেবে দেখেছো? স্বামীর মুখ থেকে গুলি করে কপাল ফুটো করে দেওয়ার কথাটা শুনতেই নাজিয়া খানমের চোখে ভেসে ওঠে ইনানের হাতে রিভলভার থাকা অবস্থা। সে রাগী চেহারা, ভয়ে শিউরে ওঠেন তিনি। দূর থেকে বাবা মার কথাগুলো শোনার তালে তালে ইনানের দেওয়া মেকআপগুলো দেখছিল রিজা। হঠাৎ বাবার মুখ থেকে গুলি করার কথা শুনতেই মনে পড়ে যায় ওর কপালেও তো ইনানের রিভলভার ঠেকিয়ে ধরেছিল। সেটাই তো সে বাবাকে বলেনি। লিজা দ্রুত আরাফাত সাহেবের দিকে এগিয়ে এসে বলে। বাবা, ও বাবা। আরাফাত সাহেব মেয়েকে কাছে টেনে নিয়ে জিজ্ঞাসা করে। বল মা, কি বলবি? ইনান ভাইয়া তো আমার কপালে আজ গুলি করে দিত। জানি রে মা, তোর পাগল ভাই আমাকে ফোনে বলেছে ও ক্ষমা চেয়েছে আমার কাছে। তুই ওর ঘরে কেন গিয়েছিলি? কারণ উপস্থিতিতে আর ঘরে ঢোকা এক প্রকার অপরাধ। তাছাড়া জানিস তো, মানুষ অতিরিক্ত রেগে গেলে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। হ্যাঁ বাবা, ইহান ভাইয়া পরে আমাকে তার ঘরে থাকা সব মেকআপ করার জিনিস দিয়ে দিয়েছে। তাহলে তো ভালোই। যা মা, ঘরে গিয়ে মন দিয়ে সাজুগুজু কর, পড়াশোনা করতে হবে না। লিজা ওর বাবার সামনে থেকে চলে যেতে নিয়েও থেমে যায়,
খানিকটা উত্তেজিত কণ্ঠে বলে, বাবা, ও বাবা, তোমাকে তো আরেকটা কথা বলিনি। আবার কি কথা রে মা, সব কি এই বাহিরে দাঁড়িয়েই বলবি? দেখ না তোর মা কেমন মুখ কালো করে দাঁড়িয়ে আছে। আর একটা কথা বাবা, ইনান ভাইয়া বলেছে এবার আমি পরীক্ষায় পাশ করলে আমাকে একটা পার্লার বানিয়ে দিবে, যেখানে আমি নিজেও সাজুগুজু করব, আবার সাজগুজ করিয়েও দিব। তাহলে এখন মন দিয়ে পড়তে বস মা। আর হ্যাঁ, তোর পার্লারের ম্যানেজার কিন্তু আমি হব। ওকে বাবা, তুমি হবে। এখন আমি যাই, টাটা। লিজা চলে যায় বাড়ির ভিতরে। আরাফাত সাহেব দীর্ঘশ্বাস ফেলে স্ত্রীর দিকে এগিয়ে যেতে যেতে বলে, বুঝলে নাজিয়া, মেয়েটা বড় হয়ে গেল, তবু পাগলামিটা গেল না। ওর একটা ব্যবস্থা না করে আমি মনেও শান্তি পাবো না। নাজিয়া খানম মুখটা শুকনো করে বলে, দেখো লিজার বাবা, আমার উপর রাগ করে মারা যেতে চাচ্ছ, তবে শুনে রাখো তুমি, মারা গেলে আমি বেঁচে থাকবো না। আরাফাত সাহেব স্ত্রীকে জড়িয়ে ধরে বললেন, এতটুকুতেই রাগ শেষ? মানুষ চিরজীবন বাঁচবে না নাজিয়া। চলো ভেতরে যাই, রাত অনেক হয়েছে, একটু ঘুমাবো। বারবার দরজার দিকে উকি ঝুঁকি দিতে দিতে পিৎজা খাওয়া শেষ করে কেবিন থেকে বেরিয়ে আশেপাশে তাকায়, তবে কাঙ্ক্ষিত মানুষটাকে না দেখে হতাশ হয়। রাহেলা বেগমের কেবিনে প্রবেশ করে দেখে দুটো নার্স তার মায়ের আশেপাশে বসে আছেন। ফিজাকে ভিতরে ঢুকে ডেকে একটা নার্স বলে ওঠেন, ম্যাম, আপনার খাওয়া হয়ে গিয়েছে? জি আপু, আপনারা খেয়েছেন? জি, আপনার আম্মুকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, আর তিনি মুখে খেতে পারবেন না, তাই নল দিয়ে খাইয়ে দেওয়া হচ্ছে। ইনান স্যার আপনাকে পাশের কেবিনে ঘুমিয়ে যেতে বলেছে। ফিজা নার্সের দিকে খানিকক্ষণ চেয়ে থেকে বলে, দেখুন নার্স আপু, মা তো আর আপনার ইনার স্যারের মা না, তিনি বলতেই পারেন, তবে সন্তান হিসাবে তো মাকে ছেড়ে আমি থাকতে পারি না, আমি এখানেই থাকবো। আপনাদের ডিউটি কতক্ষণ? জি, সারা রাত। ফিজা কি একটা ভেবে বলে, তার দরকার নেই, মা তো ঘুমিয়ে গেছে, আপনারা আসুন, দরকার হলে আমি ডেকে পাঠাবো। নার্সরা প্রথমে না করলেও পরে ফিজার জোড়াজুড়িতে তারা চলে যায়। ফিজা ওর মায়ের বেডের পাশে একটা টুল এগিয়ে নিয়ে আসে, অপলক চেয়ে থাকে তার মুখের দিকে। মিস ফিজা। ঘুমের মধ্যেই সেই পরিচিত কণ্ঠে ডাকটা শুনে ফিজা ঘুম ঘুম চোখে মাথাটা তুলে জবাব দেয়, বলুন মিস্টার ইনান। ইনান খানিকটা অভিমান নিয়ে বলে, কি আর বলবো মিস ফিজা, আপনি তো আমার কথা শুনলেন না, সত্যি কষ্ট পেলাম। ইনানের সাথে ঘুমের ঘোরে কথা বলতে শুরু করলেও ওর ঘুমের ঘোর কেটে যেতেই সোজা হয়ে বসে শরীরের ওড়না পেঁচিয়ে নিতে নিতে বলে, আপনি কষ্ট পেলে আমার কি স্যার? ইনান খানিকক্ষণ ভাবে, আসলেই তো আমি কষ্ট পেলে তোমারই বা কি। যাই হোক, আমি তোমার বস, আমার হুকুম তুমি মানতে বাধ্য মিস ফিজা। সরি স্যার, অফিস ছাড়া আমি আপনার হুকুম মানব না। ইনান ওর মুখটা ফিজার খুব কাছাকাছি নিয়ে এসে ফিস ফিস করে বলে, মিস ফিজা, আপনার আম্মু সবই শুনছে, তাই এই কেবিনে কোনো ঝামেলা করে চলুন পাশের কেবিনে। ফিজাও ইনানের মতো ফিস ফিস করে বলে, আজব লোক তো আপনি, বারবার আমাকে এমনভাবে ডাকছেন যেন আমি আপনার বউ। হি হি হি, আসলে তুমি আমার হবু বউ মিসেস ইনান। ও সরি মিস ফিজা। ফিজা এবার অনেকটাই রেগে যায়, দাঁতে দাঁত চেপে বলে, দেখুন মিস্টার ইনান, আমাকে ওয়ান টাইম ক্লাস পাননি যে এক পলক দেখেই ভালো লেগে গিয়েছে বলে বিয়ে করে নেবেন, আর অন্যদিন আরেকজনকে ভালো লাগলে আমাকে ছুঁড়ে ফেলে দেবেন। ও হ্যালো মিস ফিজা, বিয়ে পর্যন্ত ভেবে নিয়েছো দেখছি। আমি এখনো বিয়ের কথা কিন্তু বলিনি। সামথিং। একদম না, আপনার মতো বড় লোকদের আমার বেশ ভালো করেই চেনা আছে জনাব, আপনি দূরে সরে যান প্লিজ। যাচ্ছি, এত জোরে বলতে হয়? যাই হোক, সুন্দরী মেয়েদের মুখেও যে গন্ধ হয় আগে তো ভাবিনি। হা হা হা। ফিজা দ্রুত দু হাত দিয়ে মুখটা চেপে ধরে অসহায় চাহনিতে ইনানের দিকে তাকিয়ে বলে, সরি স্যার, আসলে মাত্র ঘুম থেকে উঠেছি, ফ্রেশ হইনি। ও হ্যালো, এটা হসপিটাল, আপনার বাড়ি না। যাই হোক, এখন বলো, আমার হুকুম থাকা সত্ত্বেও কেন তুমি এখানে ছিলে, আর কেনই বা নার্সদের বিদায় করে দিয়েছো? ফিজা চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে কেবিন থেকে বেরিয়ে যেতে যেতে বলে, আমার মা হন তিনি স্যার, আপনি হাজারবার নিষেধ করলেও আমি তাকে একা ছাড়বো না, আর আমার মায়ের সেবা আমার চেয়ে অন্য কেউ কখনোই ভালো করতে পারবে না। কথাগুলো বলতে বলতে কেবিনের দরজা খুলে বেরিয়ে যায় ফিজা। ইনান ঠায় দাঁড়িয়ে থাকে। এমন সময় ফিজা কেবিনের দরজা খুলে মাথাটা বাড়িয়ে ইনানকে উদ্দেশ্য করে বলে,
আর কিছু বলতে চাইলে বা শাস্তি দিতে চাইলে পাশের কেবিনে অপেক্ষা করুন, আমি ফ্রেশ হয়ে আসছি। ইনান মুচকি হাসে। ইনান কেবিন থেকে বের হতে নেবে অমনি ডক্টর সেলিম শাহিরের আগমন ঘটে কেবিনে। ইনান এগিয়ে যায় তার দিকে। তারপর স্যার কেমন আছেন? ডক্টর সেলিম শাহী কপাল কুঁচকে ইনানের দিকে তাকিয়ে বলে, ভালো আছি ইমরান, তবে তুমি আমায় স্যার বলছো কেন? আমি কিন্তু অপমান বোধ করছি। আপনি আমার শিক্ষকের মতো, তাছাড়া বাবার বন্ধু ছিলেন। যাই হোক, স্যারের বদলে আঙ্কেল বলি তবে। হ্যাঁ, তাই দেখো। ইনান ডক্টরের মুখের দিকে তাকিয়ে দেখে তার মুখে হাসি নেই। কেমন যেন গম্ভীর চাহনিতে তাকিয়ে আছেন ফিজার মায়ের বেডের দিকে। ইনান বিপদের আঁচ করতে পেরে বলে ওঠে, আঙ্কেল, মনে হচ্ছে খবর তেমন ভালো না। ডক্টর সেলিম শাহী গম্ভীর কণ্ঠে বলে, কিভাবে বুঝলে ইনান? আপনি একজন হাসি খুশি মানুষ, সব সময় আপনার মুখে হাসি লেগেই থাকে, তবে আজ কেমন যেন গম্ভীর, মুখে একটু হাসি নেই। ডক্টর সেলিম শাহী চোখ থেকে মোটা ফ্রেমের চশমাটা খুলে মুছতে মুছতে বললেন, ঠিক আন্দাজ করেছো ইনান। পেশেন্টের অবস্থা আশঙ্কাজনক। ব্রেনের 70% ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। এতে কথা বলা, শরীরের বাকি অঙ্গ নড়াচড়া তিনি করতে পারবেন না, তবে তিনি বার কয়েক হয়তো চোখ মেলে তাকিয়ে থাকতে পারবেন। আঙ্কেল, কোনো কি উপায় নেই? বিদেশ উন্নত চিকিৎসা করিয়ে সুস্থ করা কি সম্ভব নয়? কোন দেশে নিবে ইনান? সবগুলো উন্নত দেশে প্রশিক্ষণ করেই দেশে এসেছে, তো বড় বড় ডাক্তার হয়েছে। যাই হোক, পেশেন্টের অপমান বলতে কে আছে? তার একটা মেয়ে আছে শুধু। তাকে এই কথাটা নিজে মুখে বলতে পারো না? আমি ইনান, মেয়েটাকে দেখছি, বড্ড মিষ্টি মেয়ে। তুমি ওকে জানিয়ে দিও, তার মা হয়তো বড় জোর কয়েকদিনের অতিথি। চমকে ওঠে ইনান, উত্তেজিত কণ্ঠে বলে, কি বলছো আঙ্কেল এটা তুমি? ডক্টর সেলিম শাহী চোখে চশমা লাগিয়ে নিয়ে কেবিন থেকে বেরিয়ে যেতে যেতে বললেন, ঠিকই বলেছি, তিনি গতকালও স্ট্রোক করেছিল। চিকিৎসা করাতে তাকে বড্ড দেরি করে ফেলেছো। এখন আমার হাতে কিছুই নেই। তুমি চাইলে বিদেশ নিয়ে যেতে পারো, তবে এতে তার অবস্থা আরও ঝুঁকিপূর্ণ হবে। চলে যান ডক্টর সেলিম। ইনানও কেবিন থেকে বেরিয়ে পাশের কেবিনে যেতে নেবে অমনি ফিজা বেরিয়ে আসে কেবিন থেকে। তারপর দুই হাতে নিজের কোমর চেপে ধরে বলে, এতক্ষণ ধরে অপেক্ষা করছি আমি, আর আপনার আসার সময় হলো কেবল। ইনান শুকনো মুখে বলে, তুমি এতক্ষণ ওই কেবিনে ছিলে ফিজা? কি মনে হয় মিস্টার বস? ইনান বড় করে একটা শ্বাস নেয়। মনে মনে ঠিক করে ফেলে রায়লা বেগমের সম্পর্কে বলা একটাও কথা সে ফিজাকে বলবে না। বেচারি হয়তো ভেঙে পড়বে। মুখ থেকে গম্ভীরতা দূরে সরিয়ে হাসি হাসি মুখ করে ইনান বলে ওঠে, চলো ফিজা, সকালের নাস্তা করবে, তারপর না হয় আমরা বাকি কথা বলবো। বুঝি না বাপু, আমি আপনার মনে কি চলে। একবার মুখ গম্ভীর তো পরক্ষণেই শয়তানি হাসি মুখ। ওসব জেনে লাভ নেই, চলো নাস্তা করে নেই। পাশে বসে আছে ফিজা আর ইনান। দুজনের কেউ এখনো খাবার সম্পূর্ণ করেনি। ফিজা বার কয়েক ইনানের দিকে আর চোখে তাকিয়ে মুখটা গম্ভীর করে বলে, আজও খাইয়ে দিতে হবে? তো রোজ সকালে আমাকে মা তুলে খাইয়ে দেয়, এখানে তো মা নেই, তাই তুমি খাইয়ে দিবে। ঢং দেখে বাঁচি না, বুড়ো গ্যাদাকে নাকি আবার তুলে খাইয়ে দিতে হবে? বলি আপনার তো আজ বিয়ে দিলে আবার আগামী মাসেই বাচ্চা হবে। ইনান রাগি চোখে ফিজার দিকে তাকিয়ে বলে, যাক, বিয়ে করব সে আগে রাজি হোক, তারপর না হয় তল ভেবে দেখব। তবে এতটুকু বলতে পারি, তাকে বিয়ে না করেই যেভাবে তার হাতে খাচ্ছি আর সে এত আদর করে খাওয়াচ্ছে, না জানি বিয়ের পর কত আর করে। ফিজা ইনানকে খাওয়ানো বন্ধ করে দেয়। হাতটা ধুয়ে নিয়ে শান্তভাবে ইনানের পাশ থেকে উঠে গিয়ে কেবিনের দরজা লক করে আবারও ফিরে আসে ইনানের মুখোমুখি বসে। তারপর বলে ওঠে, স্যার। বলো মিস ফিজ। আপনি যা শুরু করেছেন তা কি ঠিক হচ্ছে? কি করেছি আমি? আপনার সাথে আমার পরিচয় মাত্র কয়েকদিনের, এরই মধ্যে আপনি আমার সাথে যেভাবে ব্যবহার করছেন, এতে আমি আন্দাজ করছি আপনি আমাকে বিবাহ বা প্রেম ঘটিত কোনো সম্পর্কে লিপ্ত হতে চাচ্ছেন। অনেকটা ঠিক বলেছ ফিজা, আমি তোমাকে বিবাহ করতে চাই। ফিজা মুচকি হাসে। খানিকক্ষণ দম নিয়ে বলতে শুরু করে,
স্যার, এটা কখনো সম্ভব নয়, কারণ আপনি আমাকে ভালোবাসেন না। বিয়ের কথা ওসব দুদিনের আবেগের বশে বলছেন। আজ বিয়ে করবেন তো আগামীকাল ছুড়ে দেবেন, তখন আমার কি হবে বলুন তো? বড্ড বেশি বলো তুমি ফিজা। আমাকে দেখে তোমার কি মনে হয় আমি এমন করব? করতে কতক্ষণ? আমি আপনার চাকরিটা করতে আগ্রহী না স্যার। আপনি আমার মাকে হসপিটালে ভর্তি করিয়েছেন বলে আপনার সাথে আমি তাল মিলিয়ে চলছি, যা বলছেন করছি। এক কথায় অসহায় হয়ে আমি আপনার দাসী হয়ে গেছি। আপনি আমার দেহ না চেহারার মায়ায় পড়েছেন। ইনান চিৎকার করতে গিয়েও থেমে যায়, রুক্ষ কণ্ঠে বলে, ফিজা, তুমি এতটা খারাপ ভাবতে পারলে আমাকে? তুমি ভাবছো তোমার আমার চেনা জানা মাত্র কয়েকদিনের, তবে ভুল ফিজা, তুমি সম্পূর্ণ ভুল। ভুল কি সঠিক আমি জানি না স্যার। আমাকে আর আপনি জোর করবেন না। আপনি আর হসপিটালে আসবেন না। আমি চাই না আপনি আমার সাথে থাকুন। আমার ঘৃণা হয় কোনো পরপুরুষের এত কাছাকাছি থাকতে। কথাটা বলে ফিজা ছুটে চলে যেতে নেবে, তার আগেই ইনান ফিজার হাতটা চেপে ধরে, এক প্রকার জোর করে নিজের পাশে বসিয়ে তাতে দাঁত চেপে বলে, ফিজা, তুমি হয়তো ভাবছো করুণা করে তোমার মাকে আমি হসপিটালে ভর্তি করিয়েছি, তবে তুমি সম্পূর্ণ ভুল ভাবছো। তোমাকে অফিসে সেদিন দেখার পরই আমার চোখে ভেসে উঠেছিল একটা মুখ, তাই তো আমি শিওর হতে তোমার পেছনে লোক লাগিয়ে দিয়েছিলাম। সে আমাকে খবর এনে দিয়েছিল পাশের কেবিনে বেডে শুয়ে থাকা মহিলাটা শুধু তোমারই মা নয়, আমার নিজেরও খুব আপন মানুষ। ফিজা এতক্ষণ ছটফট করলেও ইনানের কথা শুনে সে স্থির হয়ে যায়। ফ্যাল ফ্যাল চোখে ইনানের দিকে তাকিয়ে বলে ওঠে, আপন মানুষ? হ্যাঁ, তিনি আমার আপন মানুষ। তিনি আমার বাবার একমাত্র ছোট বোন, আমার ফুপি, শুধুই আমার রাহেলা ফুপি। ফিজা ইনানের পাশ থেকে উঠে দাঁড়ায়, খানিকটা গম্ভীর কণ্ঠে বলে, আপনার বাবা আমার মায়ের ভাই হলে রতন মামা তবে কে? ইনান ফিজার হাত ধরে আবারও ওর পাশে বসিয়ে দিয়ে বলে, এটাই তো হলো রহস্য মিস। আমি নিজেও জানি না এই রতন চাচা তোমার মামা হলো কিভাবে, যেখানে আমার ফুপির একটাই মাত্র ভাই ছিল, সেও আবার আমার বাবা। চুপ করুন আপনি। কি যে বলছেন কে জানে। আমি ছোট থেকে নানা নানি মামাকে দেখে আসলাম, আর আজ শুনি কি না আমার মা আপনার ফুপ্পি। শুনুন, আমি আপনার ফুপাতো বোন হতে চাই না, আর আমার মাকেও আপনি ফুপ্পি বলে ডাকবেন না। রতন মামাই আমার আপন মামা, তাকে আমি ছোটবেলা থেকেই চিনি। এখন ওসব কথা থাক, এখন বলুন, কিছু বলবেন? ইনান ফিজার চোখে চোখ রেখে বলল, কি বলবো ভাবছি, আমার বাবার বোনের নাম রাহেলাই ছিল, আর আপনার ব্যাপারে খোঁজ নিয়ে যতটুকু জানলাম আমার বাবার বোন সম্ভবত আপনার মা। কিন্তু কিসের কিন্তু? তুমি বলছো তোমার নানা নানি সবাই ছিল, কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে। তবে কি তোমার মা আমার ফুপি নয়? হিসাব মিলছে না। এটা তো সহজ হিসাব। আপনার ফুপ্পি আমার মা নয় হলে তিনি আমাকে আপনাদের ব্যাপারে অবশ্যই বলতো। তাছাড়া নানা নানিও থাকতো না আমার। নিশ্চিত কোথাও ভুল হয়েছে আপনার। কে না কে বললো আমার মা আপনারই হারিয়ে যাওয়া ফুপ্পি, আর আপনি বিশ্বাস করলেন। বাসায় গিয়ে ঘুম দিন, আর হ্যাঁ, ভুলেও আমার মাকে ফুপ্পি বলবেন না, আর আমিও আপনার বোন হতে চাই না। ইনান বাঁকা হেসে বলে, তোমাকে বোন বানানোর ইচ্ছে আমার নেই গো প্রিয়, তোমাকে আমি বউ বানাবো। ফিজা রাগি চোখে ইনানের দিকে চেয়ে বলে, চুপ। একটু সুযোগ পেতে লুচুমি? এমন লুচু ছেলে আমি জীবনে দেখিনি। যে মেয়ে আয়নার নিজের চেহারাটাই ভালো মতো দেখতে সময় পায় না, সে অন্যদের দিকে তাকাবে কিভাবে? আপনি আমার বস, সেই অনুযায়ী কথা বলবেন। এখন বাসায় চলে যান। কি আজব আজব কথা বলে মাথা পাগল করে দিতে নিয়েছিল যত সব। ফিজা কেবিন থেকে বেরিয়ে যায়। ইনানও বেরিয়ে আসে সেখান থেকে। গাড়ির সিটে শরীর এলিয়ে দিয়ে চোখ দুটো বন্ধ করে আছে ইনান। এমন সময় রতন চাচা বলে ওঠে, বাপজান একটা কথা কইতাম। চোখ না খুলেই ইনান জবাব দেয়, বলো চাচা। স্যার, আমার বোন কেমন আছে? ভালো নেই। আচ্ছা রতন চাচা, তুমি একটা সত্যি কথা বলো তো। কি বলবো বাপজান? রাহেরা বেগম তোমার আপন বোন? হ বাপজান, আমার 5 বছরের বড় বোনটা আমার কত ভালো ছিল। দুলাভাই মারা যাওয়ার পর ভেঙে পড়ে, আর এখন তো বিছানায় শুয়ে পড়েছে। না জানি বোনটা কি হলো। বাড়িতে আমার এক বউ আছে, ওর জন্য বোনটাকে একটা কিছু দিতেও পারি না। শকুনের মতো সব ধরে ফেলে, আমাকে মা ছেলে মিলে মারে।
ইনান হতাশ হয়ে যায়, নিজেই নিজের চুলগুলোকে খানিকক্ষণ টেনে বলে, এত বড় ভুল করে ফেলেছি। ধুর শালা, শুধু শুধু ফিজার সামনে ছোট হলাম। বাড়ি যাই, কাজের মেয়েটার একটা ব্যবস্থা করব। এমন সময় রতন চাচা আবারও বলে, বাপজান আর কিছু বলবেন? না, কিছু বলবো না। আচ্ছা, তুমি তো আমাদের গাড়ি বহু বছর ধরে চালাও, তুমি কি বলতে পারবে আমার ফুপির নাম কি ছিল? রতন মিয়া খানিকক্ষণ ভেবে বলে, রাহেলা চৌধুরী। ও, তা তিনি এখন কোথায় আছে জানো? তিনি আল্লাহর কাছে চলে গিয়েছেন বাপজান, বহু বছর আগেই। ইনান চমকে ওঠে, বিস্ময়কর চাহনিতে রতন মিয়ার দিকে তাকিয়ে বলে, কি বলছো এসব তুমি? ফুপি মারা গিয়েছে? আমি তো জানতাম তিনি পালিয়ে গিয়েছে। তুমি ভুল বলছো না তো? না বাপজান, আমার বয়স এখন 50। আমি প্রায় 30 বছর ধরে তোমাদের গাড়ি চালাই। তোমার দাদু, তারপর তোমার বাবা, এখন তোমাকে নিয়ে আমার পথ চলা। আমার ভুল হচ্ছে না? ইনান থমকে যায়, মুখটা শুকনো করে বলে, আমার ফুপি মারা গেল কি করে? ওসব মুখে আনতে নেই। তবে জিজ্ঞেস যখন করলেন তখন বলি, তিনি প্রেম করেছিলেন, এমনকি পেট 3 মাসের বাচ্চাও এসে গিয়েছিল, কিন্তু তার প্রেমিক তাকে বিয়ে করতে চায়নি, পালিয়ে গিয়েছিল বিদেশ। তারপর হ্যাঁ হ্যাঁ, বলো তারপর। তারপর আর কি ম্যাডাম? বিষ খেয়ে আত্মহত্যা করে। বুঝলাম। তারপর খানিকটা হেসে বলে, বুঝলে রতন চাচা, আমি ভুল খবরে গা ভাসিয়ে তোমার বোনকে আমার বাবার বোন ভেবে নিয়েছিলাম। এখন ভাবতেই হাসি পাচ্ছে। না বাপজান, এটা আমারই বোন। বুঝেছি, তাড়াতাড়ি বাসায় চলো। আজ কাজের মেয়েটার পিঠের চামড়া আমি তুলব। আমাকে ভুল কথা বলা। কাজের মেয়ের গলা টিপে ধরে গর্জে ওঠে ইনান। এই জমিলা, তোর এত সাহস হলো কি করে আমাকে ভুল খবর দেওয়ার? আমাকে বোকা বানিয়ে আমার থেকে 10,000 টাকা খসিয়ে নিয়েছিস। জামিলা ভয়ার্ত চোখে ইনানের দিকে তাকিয়ে বলে, স্যার স্যার আমারে ক্ষমা কইরা দেন, আমার ভুল হইয়া গেছে। কিসের ক্ষমা আর কিসের ভুল? আগে মনে ছিল না? ধরা পড়লে তোর পিঠের চামড়া একদম আস্ত থাকবে না। টাকা লাগতো আমাকে ভালোভাবে বলতি। তুই ছলনার আশ্রয় নিলি কেন? জানিস আমি কি ভুল করতে যাচ্ছিলাম? আমার ক্ষমা করে দেন স্যার, আমারে মাইরেন না, সাইরা দেন। ইনান জামিলার গলা চেপে ধরে ছুঁড়ে মারে সামনের দিকে, তারপর হুঙ্কার দিয়ে বলে ওঠে, তোকে এই শহরের মধ্যে আর একবার দেখলে খুন করে ফেলবো, মনে রাখিস। বেরিয়ে যা এই মুহূর্তে। ছেলের কাণ্ডগুলো দরজার আড়াল থেকে দেখে রেনু খানম। বেশ ভয় পান। তিনি ভাবতেও পারছেন না ছেলে আবার বিগড়ে যাবে। তিনি মনে মনে সিদ্ধান্ত নেন, ছেলেকে যে করেই হোক বিয়েটা করিয়ে দিতে হবে। ছেলেকে দরজার দিকে এগিয়ে আসতে দেখে রেনু খানম দ্রুত সেখান থেকে চলে যান। ডাইনিং টেবিলে খেতে বসেছে ইনান, পাশে রেনু খানম দাঁড়িয়ে থেকে খাবার তুলে দিচ্ছেন। ইনানও চুপচাপ খেতে শুরু করে। এমন সময় রেনু খানম বলে ওঠেন, ইনান, একটা কথা ছিল। খাবার খাওয়ার সময় তোমার বকবক শোনার ইচ্ছে নেই, এমনিতেই মেজাজ খারাপ। রেনু খানম গম্ভীর মুখে বললেন, জমিলাকে কেন খবর পাঠিয়েছিলে? আমাকে বললেই আমি তোমাকে তোমার ফুপির কাহিনী বলে দিতাম। ফুপির কাহিনী? থমকে যায় ইনান। খেতে খেতে থমকে যেতে দেখে রেনু খানম ছেলের কাঁধে হাত রেখে পাশে বসেন। তারপর বলতে শুরু করেন, হ্যাঁ, তোমার ফুপির কাহিনী। তোমার বাবার একমাত্র বোন রাহেলা চৌধুরী অত্যন্ত আদরে ছিল, আর অতি আদরে বাদর হয়ে নষ্ট হয়ে যায়। প্রেম প্রীতি করতে শুরু করে, তার ফলস্বরূপ পেটে ওই একটা বকাটের বাচ্চা ধারণ করে। বকাটিকে বিয়ে করার জন্য সেই চাপ দেয়। বগাটে আজকাল করতে করতে ফুরুত করে বিদেশে চলে যায়। তোমার গুণধর ফুপিও আত্মহত্যা করে বসে। এতে অবশ্য আমার ভালো হয়েছিল, বুঝেছ? ইনান কপাল কুঁচকে বলে, কি বলছো মা? তোমার ভালো হয়েছিল? হ্যাঁ, তোমার ফুপি বেঁচে থাকলে আমার আর সংসার করা হতো না। রাত দিন আমাকে জ্বালিয়ে মেরেছে, একটুও শান্তিতে থাকতে দেয়নি। তোমার বাবাও বোনের পক্ষ নিয়ে অগণিতবার আমাকে মেরেছিল। ইনান মুখটা মলিন করে ওর মায়ের দিকে চেয়ে বলে, তিনি মারা গিয়েছে, তবে তোমার মনে আফসোসটা রেখে গেছে। ভুলতে বলবো না, তবে মা, তিনি মৃত্যু, তাকে অভিশাপ বা বদদোয়া করো না, ক্ষমা করে দিও। সেটা তোমাকে বলতে হবে না। এখন শোনো, লিজাকে আমার পছন্দ হয়েছে, তোমার সাথে আমি তার বিয়ে দিব। ইনান মুচকি হেসে বলে, জোর করো না মা,
তুমি যেমন ফুপির ওপর এখনও রেগে আছো, এখনও তাকে গালাগালি আর অভিশাপ দাও, তেমনটা তোমার মৃত্যুর পর আমার মনেও তোমার জন্য একই অনুভূতি হতে পারে। নিজের পছন্দ ওর উপর চাপিয়ে দিও না। রেনু খানম চিৎকার করে বললেন, ইনান, আমি তোমার মা। চিৎকার করে লাভ নেই, লিজাকে আমি বিয়ে করব না। আমার বউ আমি খুঁজে নিব। এর আগে এক বেশ্যাকে খুঁজে এনেছিলে, আর প্রয়োজন নেই। আর লিজাকে এতই পছন্দ হলে নিজেই বিয়ে করে নিও। আমি চললাম। ইনান চলে যেতে নেবে অমনি রেনু খানম ছুটে গিয়ে ছেলেটার চেপে ধরে বললেন, তুই কিন্তু অতিরিক্ত করছিস ইনান। আমাকে বলছিস তুই বিয়ে করতে। ইনান স্বাভাবিক ভঙ্গিতে বলে, হ্যাঁ বলছি, কারণ তুমি আমাকে বিয়ে করতে বলছো লিজাকে, অথচ সে আমার বোন। তুমি সামনে থেকে যাও মা, মন ভালো নেই। হ্যাঁ হ্যাঁ, বুঝি বুঝি। মন তো আর তোর কাছে নেই, হসপিটালে রেখে এসেছিস। আমার কথা শুনবি না, আমি বুঝে গেছি। তবে কান খুলে শুনে রাখ, তোকে আমি আর ছেলে বলে ডাকবো না। দু চোখ যেদিকে যাই সেদিকে চলে যাব। ইনান মুচকি হেসে বলে, ঠিক আছে মা, যাওয়ার সময় একটু শুকনো খাবার নিয়ে যা, আর সন্ধ্যার আগে ভ্রমণ শেষ করে ফিরে এসো। রেনু খানম রেগে লাল হয়ে যান, চিৎকার করে বলে, ইনান, ফাজলামো হচ্ছে আমার সাথে? আমাকে কি সার্কাসের লোক পেয়েছিস? সার্কাসের লোক সাজলে আর তাদের মতো শুধু শুধু চিৎকার লাফালাফি করলে তো ফাইজলামও করবই। ইনান, আমি তোর মা। ইনান বিরক্ত হয়ে বলে, ধুর, সেই পুরনো বকবক। আরে তুমি আমার মা, সেটা সবাই জানে, বারবার ওটা বলতে হবে না। কতবার বলেছি ওসব সিরিয়াল দেখো না, কথাই না পেরে ইমোশনাল ব্ল্যাকমেল করতে চাও। হা হা হা, তাহলে ভুল মা। ভেবে দেখ ইনান, লিজা ভালো মেয়ে। মা আমাকে অতিরিক্ত রাগিও না। ওসব মেকআপ পাগলিয়ার মাথায় গোবর দিয়ে ঠাসা মেয়ে কখনোই বিয়ে করব না। আর হ্যাঁ, আমার বিয়েটা আমি নিজে করে নিব, তোমার কোনো টেনশন নেই। ঘরে গিয়ে হয় ঘুমাও, নয়তো কাজের মেয়েকে বিদায় করে দিয়েছি, তুমি গিয়ে রান্না করে। অনেক দিন হলো অফিস যাই না। ফিজা ওর মায়ের পাশে বসে আছে, চোখ দুটো বন্ধ করে। এমন সময় কেবিনের দরজা খোলার শব্দে চোখ খুলে দরজার দিকে তাকায়। ডক্টর সেলিম শাহী দাঁড়িয়ে আছেন। ফিজা চেয়ার ছেড়ে দাঁড়িয়ে হাসি মুখে বলে, স্যার ভেতরে আসুন। ডক্টর সেলিম শাহী মুখটা গম্ভীর করে এগিয়ে আসেন ফিজার মায়ের বেডের দিকে। তারপর তীক্ষ্ণ দৃষ্টিতে মনিটরের দিকে খানিকক্ষণ চেয়ে থাকে। হাতের পালস চেক করে থমথমে মুখে ফিজাকে বলে, মা ফিজা, তোমার সাথে কেউ আছে? ফিজা মুখটা শুকনো করে বলে, না স্যার, আমি একাই আছি। কেন, কিছু হয়েছে? না, তেমন কিছু হয়নি। আচ্ছা ইনান তোমার কি হয়? জি, তিনি আমার অফিসের বস। ও, সে কি এসেছিল বা আসবে? সকালে এসেছিল, তারপর চলে গিয়েছে। হঠাৎ সব জিজ্ঞেস করছেন কেন স্যার? এমনি মা, তোমার মাকে এখনো টিটিতে নিয়ে যাব, তুমি আমার চেম্বারে গিয়ে বসো কেমন? স্যার, মা আমার ভালো হয়ে যাবে তো? ডক্টর সেলিম শাহী শুকনো মুখে বলে, বলা যায় না মা, তুমিও যাও এক্ষুনি, হাতে সময় কম। ফিজা ওর মায়ের হাত ধরতে যাবে অমনি ডক্টর সেলিম শাহী ফিজার হাতটা ধরে বললেন, হাত দিও না মা, তুমি যাও আমার চেম্বারে, আমি ব্যবস্থা করছি। ফিজা ওর মায়ের দিকে তাকিয়ে থমকে যায়। ওর মায়ের চেহারা কেমন কালো হয়ে গিয়েছে। এমন সময় ডক্টর তাড়া দেয় চলে যেতে। অগত্যা ফিজা বেরিয়ে যায় সেখান থেকে। ফিজা বেরিয়ে যেতেই ডক্টর সেলিম শাহ নার্সদেরকে ডেকে রাহেলা বেগমের শরীরে থেকে স্লাইন সুচ, অক্সিজেন মাস্ক খুলে ফেলতে হবে বলে হন হন করে বেরিয়ে যান কেবিন থেকে। সবে মাত্র চোখ লেগে এসেছে ইনহানের, এমন সময় ফোনটা বিপ বিপ শব্দে কেঁপে ওঠে। খানিকটা বিরক্ত নিয়ে ইনহান ফোনটা হাতে নিয়ে দেখে ডক্টর সেলিম শাহীর ফোন। দ্রুত রিসিভ করে বলে, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। ইনান হসপিটালে চলে আসো। ইনান থমকে যায়, থমথমে কণ্ঠে বলে, কেন স্যার? তোমার পেশেন্ট আর নেই। চমকে ওঠে ইনান, উত্তেজিত কণ্ঠে বলে, কি বলছেন স্যার? কখন, কিভাবে হলো? সকালে চেক করতে গিয়েই বুঝেছিলাম তার সময় খুব কম। এত কম বুঝিনি, একটু আগেই চেক করে দেখেছি তার মৃত্যু হয়েছে। ইনান খানিকটা ভয়ে ভয়ে বলে, আঙ্কেল ফিজাকে কি বলেছেন? ও কি ঠিক আছে? না ইনান, মেয়েটাকে বলিনি। ওর আপন কেউ হসপিটালে সামলাতে পারবো না ভেবে তোমায় বললাম দ্রুত আসো। কল কেটে যায়। ইনান হন্তদন্ত হয়ে ঘর থেকে বেরিয়ে যেতে থাকে।
রান্নাঘর থেকে ছেলেকে এইভাবে ছুটে বেরিয়ে যেতে দেখে রেনু খানম চিৎকার করে ডেকে ওঠেন। ইনান বাবা, কোথায় যাচ্ছিস? হসপিটালে। তীরের বেগে গাড়ি চালাচ্ছে ইনান। পাশে বসে আছেন রতন মিয়া। তিনি ইনানকে এমনভাবে গাড়ি চালাতে দেখে বললেন, বাপজান আস্তে চালাও, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। বলে হোক চাচা, আমাকে দ্রুত হসপিটালে পৌঁছে যেতে হবে। কি হয়েছে? তোমার বোন আর নেই। ইনানের কথাটা শোনা মাত্রই রতন মিয়া স্তব্ধ হয়ে যায়। পাথরের মতো শরীরটা এলিয়ে দেন সিটে। ডক্টর সেলিম শাহীর চেম্বারে বসে আছে ফিজা। সামনে মুখটা শুকনো করে বসে আছে সেলিম শাহী। ফিজা অনেকক্ষণ ধরে চুপচাপ বসে থাকলেও ইনানকে দেখে হন্তদন্ত হয়ে কেবিনে ঢুকতে দেখে আর চুপ করে থাকতে পারে না সে। তীব্র রাগ নিয়ে বলে ওঠে, স্যার, আপনি বললেন আমার মায়ের অপারেশন হবে, আমাকে কেবিন থেকে বের করে দিয়ে আপনার চেম্বারে বসিয়ে রেখেছেন, তাহলে আমার মায়ের অপারেশন করছে কে? ডক্টর সেলিম শাহী খানিকক্ষণ চুপ করে থেকে চোখ তুলে ইনানের দিকে তাকান। তারপর ফিজা বললেন, মা ফিজা, তোমাকে কথাটা কিভাবে বলবো আমি ভাবতে পারছি না। বহু রোগীকে আমি মারা যেতে দেখেছি, এমনকি সাথে সাথে তার আত্মীয় লেউদেরও 5 ইঞ্চিও 6 বলেও দিয়েছে। তবে তোমার ব্যাপারটা আলাদা। ফিজা থমকে যায়, অস্থির হয়ে জিজ্ঞাসা করে, মানে কি বলতে চাচ্ছে না ডক্টর সাহেব? সরি মা ফিজা, বলতে বাধ্য হচ্ছি, তোমার মা আর নেই, তিনি মারা গেছেন। ডক্টরের কথাটা শেষ হওয়ার আগেই ফিজা ঢলে পড়ে ইনানের বুকের উপর। নির্বিকারভাবে দূর থেকে চেয়ে আছে ফিজা ওর মায়ের খাটিয়ার দিকে। পাশে ইনান দাঁড়িয়ে আছে। এমন সময় রতন মিয়া এগিয়ে এসে ফিজার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, মাহফিজা ভেঙে পড়িস না, আমি তো আছি। ফিজা কাঁদতে গিয়েও থমকে যায়। চোখ তুলে পাশে দাঁড়িয়ে থাকা ইনানকে উদ্দেশ্য করে বলে, স্যার, মা আমার মারা গিয়েছে, আমি তার পাশে থেকে বুঝতে পারি স্যার। আমার জন্য আমার মাটা মারা গেল। আমি যদি আপনার কথা মতো নার্সগুলো রাখতাম। হাউ মাউ করে কেঁদে ওঠে ফিজা। ইনান দফিজাকে সান্ত্বনা দিতে গিয়েও থমে যায়। রতন মিয়ার দিকে তাকিয়ে বলে, চাচা, জোহর নামাজ তো শেষ, এবার তবে চলো নিয়ে যাই। রতন মিয়া মাথা নাড়িয়ে সায় দিয়ে এগিয়ে যায়। ইনান ফিজার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, ফিজা, শান্ত হতে বলবো না, কাঁদতেও বারণ করবো না, কেঁদে নাও, হালকা লাগবে। আমি আসছি, তারপর তোমাকে নিয়ে যাব। দাফন শেষ করে ফিরে আসে ইনান। একে একে ফিজার আত্মীয়রা চলে যায়। রতন মিয়াও আমতা আমতা করে চলে যান। রয়ে যায় ইনান আর ফিজা। এমন সময় ইনান বলে ওঠে, ফিজা, জি স্যার। সবাই চলে গিয়েছে। হ্যাঁ স্যার, দেখেছি। আপনি তবে আসুন। একা একা তোমাকে রেখে যাই কি করে বলো? ফিজা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, আর কত করবেন স্যার? যেখানে আমার নিজের মামাই আমাকে একা ফেলে চলে গেল, সেখানে তো আপনি আমার বস। সন্ধ্যা হতে চলেছে, ফিরে যান স্যার। ফিরবো কি করে? নিজের প্রিয় মানুষটাকে একলা রেখে কি ফেরা যায়? ফিজা ইনানের দিকে তাকায়। চোখাচোখি হয়ে যায় দুজনের। ইনান মুচকি হেসে ফিজার ডান হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, চলো ফিজা, নতুন জীবনে পা রাখি। ফিজা ইনানের দিকে গম্ভীর চাহনিতে তাকিয়ে বলে, স্যার, আমি বুঝতে পেরেছি আপনি কি চাইছেন, তবে আমাকে সময় দিন। আমার দুনিয়ায় আপন বলতে কেউ নেই, আমি অসহায় হয়ে পড়েছি। ইনান এগিয়ে গিয়ে ফিজার ডান হাতটা ধরে বলে, বুঝেছি, আর তাই তোমাকে এভাবে একলা রেখে আমি যেতে পারছি না। আমার সাথে চলো ফিজা। কোথায় যাব স্যার? আমার এই বাড়ি ছাড়া যাওয়ার আর কোনো জায়গা নেই। ইনান ফিজাকে অকপটে শ্বশুর বাড়ি যাবে বলতে গিয়েও থেমে যায়। ওর বিবেককে বাধে কথাটা বলতে। অপলক ফিজার দিকে তাকিয়ে থেকে বলে, আমার বাসায় চলো ফিজা, সেখানে কিছুদিন থাকতে পারো, আর সেখানে থাকতে না চাইলে আমাদের অফিসের কোয়ার্টারে থাকতে পারো। আমার কাছে কোনো অর্থ নেই, আপনাকেও অনেক অর্থ দিতে হবে। আমাকে আর ঋণী করবেন না স্যার, আমি এই বাড়িতেই ভালো আছি। ইনান খানিকটা রাগ নিয়ে বলে, তুমি মেয়ে আসলেই কেমন যেন। আরে, তোমার টাকা কে চেয়েছে বা তুমি বা আমার কাছে ঋণী হলে কি করে? ফিজা হতাশ কণ্ঠে বলে, ওই যে আমার মায়ের চিকিৎসার জন্য কত টাকা খরচ করলেন। ওসব ভুলে যাও ফিজা, একটা জীবন বাঁচাতে কোটি কোটি টাকা খরচ হলেও আমি করে ফেলতাম। তুমি আর কথা বাড়িও না তো, চলো আমার সাথে। ফিজা বাড়ির সামনে রাস্তার দিকে এক পলক তাকিয়ে বলে, আর একটু অপেক্ষা করি না, যদি মামা আসে তবে না হয় তার বাসাতেই যাব। ইনান তাচ্ছিল্যের সুরে বলে, শুধু শুধু সময় নষ্ট হবে ফিজা, সে আসবে না, আর আসলেও দেখবে
কোনো না কোনো প্রয়োজনে এসেছি। চলো গাড়িতে উঠে বসো, বাড়ি ফিরতে বেশ সময় লাগবে। ফিজা ইনানের চোখে চোখ রাখে, খানিকক্ষণ চেয়ে থাকার পর বলে, ঠিক আছে স্যার, চলুন। আমি আপনার মন বুঝতে পেরেছি। যখন বুঝতেই পেরেছো তখন আর দেরি করছো কেন ফিজা? চলো বেরিয়ে পড়ি। যিনি নেই তার জন্য হা হুতাশ করে লাভ নেই। তিনি চলে গিয়েছেন, তার জন্য দোয়া করতে হবে। উঠো। ফিজা উঠে দাঁড়ায়, বাড়ির গেটে তালা ঝুলিয়ে দিয়ে পিছন ফিরে তাকায়। ইনান এগিয়ে গিয়ে ফিজার হাত ধরে এগিয়ে যায় গাড়ির দিকে। এক মনে সামনে তাকিয়ে গাড়ি ড্রাইভ করছে ইনান। ফিজাও এক মনে তাকিয়ে আছে বাহিরে। খানিকক্ষণ তাকিয়ে থাকার পর ফিজা দ্রুত ইনানের দিকে তাকিয়ে বলে, কি স্যার, আপনি তো আপনার বাড়ির দিকে যাচ্ছেন না? হ্যাঁ, বাড়ি যাচ্ছি না। ভয় পাই ফিজা ভয়ার্ত কণ্ঠে বলে, তবে স্যার, কোথায় যাচ্ছি আমরা? অফিস কোয়ার্টারে থাকবে তুমি। প্রথমে ভেবেছিলাম বাসায় নিয়ে যাব, পরে মনে হলো বাসায় আমার আম্মা জান আমার উপর বেশ রেগে আছেন। তোমাকে নিয়ে গেলে আমাকে পিটাতেও দ্বিতীয়বার ভাববে না, তার চেয়ে কোয়ার্টারে থাকো। ভাড়া কত দিতে হবে? ভাড়া সে না হয় দিও না, তবে তার পরিবর্তে রোজ তোমার ওই সুন্দর হাতে আমাকে কফি খাওয়াবে, সাথে দুপুরের লাঞ্চ। এক কথায় খেয়ে দে শোধ। ফিজা আবারও বাহিরের দিকে তাকিয়ে বলে ওঠে, আর বিয়ে? ফিজার মুখে বিয়ে শব্দটা শোনা মাত্রই ইনান গাড়ি হার্ট ব্রেক করে। অবাক হয়ে তাকায় ফিজার দিকে। ফিজা তখনও মুখটা ঘুরিয়ে রেখেছে। ইনান কাপা কাপা হাতে ফিজার ডান হাতটা ধরে বলে, ফিজা আমার দিকে তাকাবে একটু? ফিজা ঘাড় ঘুরিয়ে তাকায় ইনানের দিকে। দুজোড়া চোখ একে অপরের দিকে অপলক চেয়ে আছে। ইনানের চোখে মুখে আনন্দ আর ফিজার চোখে মুখে বেদনা আর লজ্জার ছাপ। এমন সময় ইনান ওর হাতটা ফিজার গাল ছুঁয়ে দিয়ে বলে, তুমি বিয়ে করবে আমায় ফিজা? ফিজা খানিকটা সময় নিয়ে বলে, আপনি আমাকে বিয়ে না করে বউয়ের যে কাজগুলো করতে হয় করিয়ে নেবেন। শুধু রাতেই থাকবেন, না হয়তো আমার সাথে আবার থাকতেও পারেন। আমার জোর বা বাধা দেওয়ার উপায় নেই, তার চেয়ে বিয়েটা করে নেওয়াই কি ভালো নয়? ইনান ফিজার গাল থেকে হাতটা সরিয়ে নেয়, আবারও ড্রাইভ করতে শুরু করে। ফিজাও মুখ ঘুরিয়ে নেয়। বাকিটা পথ দুজনেই নীরব থাকলেও অফিস কোয়ার্টারের সামনে পৌঁছানোর পর ইনান বলে ওঠে, আমাকে এতটা নিজ ভেবো না ফিজা। আমি জানি আমি একটু ঠোঁটকাটা স্বভাবের, তবে সবার সামনে না। অফিসে তোমাকে প্রথম দেখার পরপরই আমি তোমাতে নিজেকে হারিয়ে ফেলি। মন থেকে মুছে যায় রামিসা নামক ওই কালো অতীতের। তোমাকে আমি ভালোবাসি কিনা জানি না, আর আজ তোমার মন ভালো নেই, তাই বিয়েটা ক্যান্সেল। চলো ফ্ল্যাটে যাই, কোয়ার্টারে কেউ থাকে না। বলে আবার ভয় পেও না, পাশেই পুলিশ স্টেশন, একটা চিৎকার দিলেই তারা হাজির হবে। আপন মনে কথাগুলো বলে গাড়ি থেকে নেমে যায় ইনান। ফিজাও মুচকি হেসে গাড়ি থেকে নেমে ইনানের পিছু হাঁটতে শুরু করে। ফিজাকে নিয়ে ইনান কোয়ার্টারের ফ্ল্যাটে প্রবেশ করে। ফিজাকে বলে, ফ্ল্যাটটা খুব ছোট, মাত্র 2টো বেডরুম, সাথে একটা ছোট্ট কিচেন। এখানে তুমি আজ থেকে থাকবে। ফিজা আশেপাশে তাকায়। বেশ সাজানো গোছানো ফ্ল্যাট দেখে মনে হয় কেউ আজকেই এই ফ্ল্যাটটা গুছিয়ে দিয়ে গেছে, কেননা সব আসবাবপত্র নতুন। ফিজা আবারও মুচকি হেসে ইনানের দিকে তাকায়। ইনান ফিজার হাসিটা দেখে লজ্জা পেয়ে যায়। দ্রুত অন্যদিকে ফিরে চলে যেতে নেবে, অমনি ফিজা বলে ওঠে, আমাকে এখানে আনবে তা বুঝি আগে থেকেই ঠিক করে রেখেছিলেন ইনান স্যার? ইনান বোকা ছেলের মতো মাথাটা চুলকিয়ে বলে, না মানে আসলে। থাক, আর বলতে হবে না। ছেলে মানুষ আমি দেখেছি, তবে আপনার মতো আর এক পিচও দেখিনি। আমি একটা বিষয় উপলব্ধি করেছি, আপনার প্রথম স্ত্রী আপনাকে ছেড়ে দিয়ে ভীষণ পস্তাবে। ওসব অতীত নিয়ে ভাবি না আমি ফিজা। যাই হোক, তুমি বাম পাশের রুমটাতে থাকো। ওই রুমের বেলকনিটা অনেক বড়, তাছাড়া পুলিশ কোয়ার্টারের সুন্দর বাগানটা স্পষ্ট দেখা যায়। তোমার খুব ভালো লাগবে। ফিজা ইনানকে পচাতে বলে, শুধু কি আমি ওই ঘরেই থাকবো ইনান স্যার? আপনি থাকবেন না? থাকবো ফিজা, যখন তুমি আমাকে ইনানা স্যার নয় শুধু ইনান বলে ডাকবে। ফিজা এগিয়ে আসে ইনানের দিকে, এতটা এগিয়ে যে ইনানের গরম নিঃশ্বাস ফিজা অনুভব করতে পারে। ইনান ফিজাকে এগিয়ে আসতে দেখে পিছনে সরে যেতে নেবে, অমনি ফিজা ইনানের হাত দুটো চেপে ধরে ফিস ফিস করে বলে ওঠে, সেটা শুনতে পারবেন বিয়ের পরপরই স্যার।
ইনান কাপা কাপা কণ্ঠে বলে, ফিজা হাতটা ছাড়ো। আমার কেমন যেন বুকটা কাঁপছে। এর আগে বহু মেয়ের সংস্পর্শে এসেছি, তবে এমন অনুভূতি আমার এই প্রথম। ছাড়ো। ইনানকে ফিজা অবাক করে দিয়ে হুট করে খুব শক্ত করে জড়িয়ে ধরে। ইনান থমকে যায়, সে নিজেও ফিজাকে জড়িয়ে ধরে। এমন সময় ফিজা কেঁদে ওঠে, চমকে ওঠে ইনান। দ্রুত ফিজাকে ছেড়ে দিতে গেলে ফিজা আরো শক্ত করে ওকে জড়িয়ে ধরে বলে, আমাকে একটু আশ্রয় দাও ইনান, আমি এখানে বাকিটা জীবন থেকে যেতে চাই। এখানে তো থাকা যাবে না মিস, আর থাকা গেলেও মন মতো সংসার গুছিয়ে নিতে পারবে না। ফিজা ইনানকে আস্তে করে ছেড়ে দিয়ে একটু পিছনে সরে গিয়ে বলে, এমন কথা বলছেন কেন স্যার? বলছি কি আর সাধে, এটা অফিস কোয়ার্টার, এখানে কি আর মন মতো সব করা যায় বলো? সে আমি বুঝে নিব। আচ্ছা, আপনি আমাকে আপনার বাসায় নিয়ে গেলেন না কেন? ইনান মুচকি হেসে বলে, আমার আম্মা জানের ভয়ে তিনি তুলকালাম ঘটিয়ে দেবেন পুরো বাড়িতে। ফিজা অবাক হয়ে বলে, কেন? অত কথা বলতে পারবো না ফিজা, আমি ভীষণ ক্লান্ত, একটু রেস্ট নেওয়ার প্রয়োজন। তুমি তোমার বরাদ্দ দেওয়ার রুমে গিয়ে রেস্ট নাও, আমিও আমার রুমে যাই, মাথা ব্যথা বেড়ে গিয়েছে বোধহয়। কথাটা বলে ইনান চলে যায় ওর রুমে। ফিজা খানিকক্ষণ ইনানের দিকে তাকিয়ে থেকে নিজের রুমের দিকে পা বাড়ায়। বিছানায় শুয়ে ইনান ওর মাথায় 2 হাত দিয়ে চেপে ধরে মাথা ব্যথা সহ্য করে নিতে চেষ্টা করছে, তবে ব্যথা এতটাই বেশি যে আর সহ্য করতে পারে না। জোরে এক চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যায়। পাশের ঘরে ফিজা ওর বাবা মায়ের সাথে হাসি মুখে তোলা ছবির দিকে তাকিয়ে আছে। এমন সময় নিজের অজান্তেই ফিজা আফসোসের সুরে বলতে থাকে, বাবা মা, তোমরা আমাকে একা রেখে চলে গেলে। এতটাই পর ছিলাম আমি তোমাদের, কেন আমাকে রেখে চলে গেলে তোমরা? আমাকে সাথে নিতে। আমি এই জীবনটা তোমাদের ছাড়া কিভাবে থাকবো বলো? আর কিছু বলতে যাবে অমনি ইনানের চিৎকার শুনে চমকে ওঠে। দ্রুত পায়ে ছুটে আসে ইনানের রুমের সামনে। বার কয়েক দরজায় নক করলেও ইনানের সারা শব্দ না পেয়ে দরজা হালকা চাপ দেয়। খুলে যায় দরজা। দ্রুত পায়ে রুমের ভিতরে গিয়ে ইনানকে বিছানায় সেন্সলেস হয়ে থাকতে দেখে দ্রুত অ্যাম্বুলেন্সকে ফোন করে। ছেলের আসার অপেক্ষার প্রহর গুনছেন রেনু খানম। তিনি সারাদিন ভেবেছেন আর কতদিনই বা তিনি বেঁচে থাকবেন। শুধু শুধু নিজের জেদ পূরণ করতে গিয়ে ছেলের জীবন নষ্ট করার কোনো মানেই হয় না। ছেলের পছন্দের মেয়ের সাথে বিয়ে করিয়ে দেবেন। রাত 12টার ঘড়ির কাঁটা টিকটিক করে জানান দিচ্ছে মধ্যরাতের। রেনু খানমের চোখ লেগে এসেছে মাত্রই। এমন সময় ডাইনিং রুমের ফোনটা বেজে ওঠে। তন্দ্রাভাব কেটে যায় তার। দুলতে দুলতে গিয়ে ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে ফিজার কণ্ঠ ভেসে আসে। হ্যালো আন্টি। রেনু খানম অচেনা কণ্ঠে আন্টি ডাক শুনে বিরক্ত নিয়ে বলে, কে বলেছে? জি, আমি ফিজা, ইনান স্যারের অফিসের পিএ। ফিজা নামটা শুনে রেনু খানমের মুখ গম্ভীর হলেও তিনি হাসি হাসি ভাব নিয়ে বললেন, বলো মা ফিজা, এত রাতে ফোন দিলে কেন? আন্টি, স্যার সেন্সলেস হয়ে গিয়েছে, আমি তাকে পপুলারে ভর্তি করিয়েছি, আপনি কি আসবেন? চমকে ওঠেন রেনু খানম, কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, কি বলছো এসব ফিজা? ইনান সেন্সলেস হবে কেন? আমি জানি না আন্টি, আপনি কি আসবেন? আমি এক্ষুনি আসি। ছেলে অসুস্থতার কথা শুনে তার মা যাবে না তো কে যাবে শুনি? টেলিফোনটা রেখে ছুটে বের হলেন বাড়ি থেকে। ড্রাইভার নেই, তিনি নিজে তার ব্যক্তিগত গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন। হাসপাতালের বেডে শুয়ে আছে ইনান। খানিকক্ষণ আগেই ওর জ্ঞান ফিরে এসেছে। চোখ খুলেই 2 পাশে নিজের 2 প্রিয় মানুষকে দেখে প্রথমে চমকে উঠলেও নিজেকে সামলে নেয়। চুপচাপ মাথা ঘুরিয়ে দুজনকে এক পলক করে দেখে আবারও চোখটা বন্ধ করে নেয়। রেনু খানম ছেলের দিকে আরো খানিকক্ষণ তাকিয়ে থেকে চোখ তুলে তাকান ফিজার দিকে। ফিজার চোখ মুখ শুকিয়ে গিয়েছে। রেনু খানম বুঝতে পারেন ফিজা কাঁদছে খুব। মনে মনে হিংসে হলেও তার চেয়ে বেশি খুশি হয়। এগিয়ে গিয়ে ফিজার একটা হাত ধরে বললেন, এই যে ফিজা, আমার সাথে একটু আসো, তোমার সাথে কথা আছে আমার। রেনু খানমের ডাকে ফিজার হুঁশ ফেরে আমতা আমতা করে বলে, আমাকে কিছু বলেছেন আন্টি? রেনু খানম মুখটা গম্ভীর করে বলে, তোমাদের মতো আজকালকার মেয়েদের নিয়ে অনেক জ্বালায় আছি বুঝলে। ওপরে ওপরে এমন ভাব করো যেন কিছুই বোঝো না, অথচ সবই ঠিক বোঝো। আমার সাথে এসো, কথা আছে। কথাটা বলে রেনু খানম ফিজার হাত ধরে টেনে নিয়ে গিয়ে বসান সোফায়। দুজনে নীরব। এমন সময় ফিজা বলে ওঠে, আন্টি কিছু বলবেন? উনি তো সেই তখন চোখ বন্ধ করেছে, একটু ডেকে কথা বলতাম।
কোনো সমস্যা হচ্ছে কিনা জানতে হবে তো। রেনু খানম ঝাঁঝালো কণ্ঠে বললেন, উফ, এই মেয়ে আমাকে বারবার আন্টি বলছে কেন? আমার ছেলের বউ হবে, হয়তো হয়েও গিয়েছ, সেই হিসেবে আমাকে মা বলবে। ফিজা স্বাভাবিকভাবে বলে, সেটা পরের বিষয় আন্টি, এখনো সব কথা থাক। আপনি কি বলবেন বলুন, আমি জবাব দিচ্ছি। ইনান সেন্সলেস হলো কি করে? ফিজা কোয়ার্টারের ঘটনা খুলে বলে। সব শুনে রেনু খানম বললেন, অতিরিক্ত টেনশন আর চাপের কারণে হয়তো মাথা ব্যথা শুরু হয়েছিল, সেখান থেকেই সেন্সলেস হয়ে গিয়েছে। জি, ডক্টরও তাই বলেছে। সে বলুন, এখন তুমি বলো, তোমরা যা শুরু করেছো তা কি ঠিক? তোমাদের বিবাহ হয়নি, অথচ তোমরা এখনই একই ছাদের নিচে থাকতে শুরু করে দিয়েছো। ছি ছি। রেনু খানমের কথাটা ফিজার প্রচণ্ড খারাপ লাগে। সে ভাবতেই পারেনি রেনু খানমের কথাবার্তা এমন হবে। নিজেকে শান্ত করে, শান্ত কণ্ঠে জবাব দেয়, আন্টি, পজিটিভভাবে বিষয়টা দেখলে পজিটিভ, আর নেগেটিভভাবে দেখলে নেগেটিভই। যার যেমন মন মানসিকতা আর কি। রেনু খানম শান্ত হন। রাগ আর অহংকারকে একপাশে সরিয়ে রেখে কোমল কণ্ঠে বললেন, আচ্ছা মা, তোমার বাসায় কে কে আছেন? ফিজা ছোট্ট করে জবাব দেয়, কেউ নেই। মানে আমি না শুনলাম তোমার মা হসপিটালে আছে, তিনি নাকি সুস্থ হননি? ফিজা ফুপিয়ে কেঁদে ওঠে, কাঁদতে কাঁদতে বলে, তিনি আজ সকালে মারা গিয়েছে আন্টি। স্তব্ধ হয়ে যান রেনু খানম। ফিজাকে নিজের বুকে টেনে নিয়ে বললেন, কাঁদিস না মা, তোর এক মা গিয়েছে তো কি হয়েছে, আর একটা মা আছে তো। আজ থেকে তুই আমাকেই মা বলে ডাকবি। বেডে চোখ বন্ধ করে শুয়ে থাকলেও ইনান ঘুমিয়ে পড়েনি। সে কান খাড়া করে শুনছিল ওর মা আর ফিজার কথা। ইনান অবাক হয় ওর মায়ের আচরণে। বিড়বিড় করে নিজেই নিজেকে বলে, বুঝলি ইনান, মেয়েদের মন বোঝা নয় রে, নয় সোজা। এদের উপরে এক রূপ, ভেতরে আরেক রূপ। এদের বলা কথাগুলো বিষাক্ত হলেও মনটা ভীষণ নরম। ডাইনিং রুমের সোফায় বসে আছে ইনান। ওর সামনে ফিজাকে জড়িয়ে ধরে আছেন রেনু খানম। ফিজার চোখ জোড়া ইনানের উপর নিবদ্ধ। ইনানও ফিজার দিকে করুণ চোখে তাকিয়ে ওর মাকে বলে ওঠে, মা, এভাবে আর কতক্ষণ আমার বউটাকে জড়িয়ে ধরে থাকবে? এবার তো একটু আমাকে সুযোগ দাও, আমিও একটু জড়িয়ে ধরে ওকে সান্ত্বনা দেই। ছেলের কথা শুনে মিটিমিটি হাসেন রেনু খানম। আর ফিজা লজ্জায় হাত দিয়ে মুখটা লুকিয়ে ফেলে। ইনান আবারও বলে ওঠে, কি হলো মা, প্রথমে মেনেই নিতে চাইলে না, আর এখন বৌমাকে ছাড়ছই না? বলি, বউটা যে আমার, ভুলে গেছো? রেনু খানম ধমকের সুরে বলে ওঠেন, চুপ বেয়াদব, বিয়ে হয়নি তোদের এখনো। যা ঘরে গিয়ে ঘুমা, ফিজা আমার সাথেই ঘুমাবে আজ। ইনান অসহায় চাহনিতে ওর মায়ের দিকে তাকালেও মনে মনে খুশি হয়ে নিজের ঘরের দিকে পা বাড়ায়। এমন সময় পিছন থেকে ফিজা বলে ওঠে, গুড নাইট হবু হাজব্যান্ড। ইনান মুখটা প্যাঁচার মতো করে বলে, গুড নাইট হবু বউ, সরি, আমার মায়ের হবু বৌমা। ইনান মুখটা প্যাঁচার মতো করে বলে, রাফি, এই রাফি শুনছো? রামেশার ডাকে ঘোর কাটে নেশায় বুঁদ হয়ে থাকা রাফির। এক পলক রামেশার দিকে তাকিয়ে খেকিয়ে বলে, এই কি হয়েছে তোমার? এইভাবে টাকাটা কি করছো কেন? ডাকাডাকি কি আর করছি সাথে? অনেক দিন তো হলো কক্সবাজার এসেছি, আমাকে নিয়ে তুমি তো ঘর থেকে বেরই হলে না। সারাদিন নেশা করে কাটিয়ে দিচ্ছ। আমার কাবিনের টাকা অলরেডি শেষের মধ্যে। এভাবে কাবিনের টাকা শেষ করলে আমার তো কিচ্ছু থাকবে না। রাফি রক্তচক্ষু নিয়ে রামেশাকে বলে, দেখো রামেশা, তুমি আমার স্ত্রী, তোমার টাকা আমি নিয়ে খেতেই পারি। ভুলে যেও না, আমিও তোমায় খাওয়াবো। আমার মাথা গরম না করে যাও তো, ঘুমিয়ে পড়ো। রামেশা কথা বাড়ায় না। গত 2 দিন হলো শরীরে ভীষণ ব্যথা। রাফির সাথে তর্ক করায় খুব মার খেয়েছে। পুনরায় আর মার খেতে ইচ্ছে হলো না তার। বিছানার দিকে চলে যায় সে, আর নিজেই নিজেকে তাচ্ছিল্যের সাথে বলে, হাইরে কপাল, এই বুঝি প্রকৃতির প্রতিশোধ। যার কাছে আগে ছিলাম তখন বুঝিনি কেমন ছিলাম। নিজে ভরি ভরি গহনাটের ভারে অসুখী মনে হয়েছিল। ভেবেছিলাম রাফির কাছে ভালো থাকবো। মিথ্যা ভালোবাসা আর সুখের জন্য ইনানকে ছেড়ে রাফির হাত ধরলাম। আর এখন মনে হচ্ছে আগে ভালো ছিলাম। প্রেমিক আর স্বামী কখনো এক হয় না। চাপা স্বরে কেঁদে ওঠে রামিসা। বিছানায় শুয়ে পড়তে যাবে অমনি রাফি ওর একটা হাত চেপে ধরে বলে, এই যে বউ, এভাবে শুয়ে পড়েছে কেন? চলো না, ঘুরে আসি। রামিসা কাতর কণ্ঠে বলে, না রাফি, আজ আর নয়। আমাকে মেরে তুমি প্রচণ্ড আহত করেছো, আমি উঠতেও পারছি না।
রাফি রামিসার মুখ থেকে না শব্দটা শোনা মাত্রই ঠাস ঠাস করে থাপ্পড় মেরে গর্জন করে বলে, তোর মুখ থেকে আমি না শুনতে চাই না। তোর মতো পতিতার মুখ থেকে আর যাই হোক না শুনতে ঘৃণা করে। রামিসা নিজেও রেগে যায়। রাগে থরথর করে কাঁপতে কাঁপতে বলে, রাফি, মুখ সামলে কথা বলো। আমি তোমার স্ত্রী, আর সেই আমাকে কিনা রাস্তার ওইসব নোংরা মেয়ের সাথে তুলনা করছো। রাফি তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, ওলে বাবালে, আমার বউ হতে আসছে। তোর মতো মেয়ে আর যাই হোক বউর যোগ্য না রে। তোদের দিয়ে সংসার হয় না। ইনানকে আমি ঘৃণা আর হিংসা করতাম। কলেজের সবচেয়ে বকাটের ছেলে হয়েও ও ফার্স্ট হতো, আর আমি বারবার দ্বিতীয়। প্রচণ্ড রাগ হতো। ক্ষতি করতে গিয়েছি, তবে নিজে মার খেয়ে রক্তাক্ত হয়ে ফিরেছি। সব দিক দিয়ে ও পারফেক্ট ছিল, মারামারি, পড়াশোনা, সব দিক দিয়ে। হিংসে জ্বলে পুড়ে সুযোগ খুঁজে গেছি, আর পেলামও। ওর বাবা মারা যাওয়ার পরেই ও ভালো হয়ে গেল, তোকে বিয়ে করলো। ব্যাস, তোকে পটিয়ে ওই শালা ইরানের নাক কেটে দিলাম। এক নাগাড়ে কথাগুলো বলে রাফি বিছানায় উপর হয়ে শুয়ে পড়ে। রামিসা রাফির কথা শুনে বাকরুদ্ধ হয়ে ওর দিকে তাকিয়ে থাকে। দ্রুত মোবাইলটা নিয়ে ব্যালকনিতে চলে যায়। হাতে হাত রেখে ছাদের কিনারায় দাঁড়িয়ে আছে ইনান আর ফিজা। ইনান বাচ্চাদের মতো ফিজার হাতের আঙ্গুলগুলো নাড়াচাড়া করতে করতে বলে, এই যে মিস ফিজা, তখন তো দেখলাম ভালো শাশুড়ির বুকে শুয়ে থাকলে বলি বরকে তো দেখবে নাকি? ফিজা মৃদু কণ্ঠে বলে, বিয়ে হয়নি আমাদের এখনো স্যার। বিয়ে হোক, সব কিছু না হয় হালাল ভাবেই হবে। তবু ফিজা এত কাছে নিজের হবু বউকে পেয়েও একটু চুমু খেতে পারছি না, কেমন আফসোস হচ্ছে। করে নিন, সমস্যা নেই। আর এখন চলুন নিচে যাই। কতক্ষণ আর ছাদে দাঁড়িয়ে থাকবো? ঘুমাই, চলুন। আগামীকাল আবার অনেক ঝামেলা আছে। ইনান ভুরু নাচিয়ে বলে, ঝামেলা? কিসের ঝামেলা? ফিজা লজ্জা ভাব নিয়ে বলে, বারে, কাল আমার আপনার বিয়ে না, কত কাজ। ইনান ফিজাকে নিজের কাছে টেনে এনে একটা হাত ওর কাঁধের উপর রেখে ফিসফিস করে বলে, বধূ তুমি আমার হবে? আমি বিশ্বাস করতে পারছি না। পারবেন পারবেন ইনান সাহেব। যাই হোক, এবার একটা কথা বলুন তো। হ্যাঁ বলো, কি কথা? আপনি তখন এভাবে চিৎকার করছিলেন কেন? প্রথমে আমি আপনাকে ধরতে গিয়ে ভয় পেলেও পরে অ্যাম্বুলেন্সে চোরের মতো টিপটিপ করে চোখ খুলে তাকাতে দেখে অনেকটাই আন্দাজ করে নিয়েছি। বাকিটা আপনি বলেন। ইনান সামান্য কেশে বলে, তুমি শিওর দেখেছো? তো আমি স্পষ্ট দেখেছি, চোরের মতো পিটপিট করে চোখ খুলে দেখছিলেন। সত্যি বলুন, কেন এমন করেছেন? ইনান ফিজাকে নিজের সাথে শক্ত করে চেপে ধরে বলে, কয়েকদিন হলো মায়ের সাথে সম্পর্ক ভালো যাচ্ছিল না, আর তিনি কিছুতেই তোমাকে পুত্রবধূ হিসেবে মানবেন না। তাই ভাবলাম একটা নাটক করি, এতে মা আমার উপর রাগ করতে পারবে না, সাথে আমাকে তুমি কতটা ভালোবাসো সেটাও দেখতে পাবে। ফিজা মুখ ভেঞ্চকে কেটে বলে, আপনাকে আমি ভালোবাসি না, বুঝলেন? সব আপনার অনুমান। সে আমি জানি, তুমি মুখে না বললেও তোমার অন্তর ঠিকই জবাব দিচ্ছে। তাই নাকি? কই, আমি তো শুনতে পাচ্ছি না। ওটা তুমি শুনতে পাবে না ফিজা, চলো নিচে যাই, মা আবার খুঁজতে আসবে। ইনান চলে আসতে নেবে, অমনি ফিজা ইনানের হাতটা চেপে ধরে, নিজের দিকে টেনে নিয়ে যায়। তারপর চোখে চোখ রেখে বলে, এভাবে আমাকে এড়িয়ে যাচ্ছেন কেন ইনান? কোথায় তোমায় এড়িয়ে গেলাম ম্যাম? এই যে আমাকে একা রেখে চলে যেতে নিয়েছিলেন। আজব তো, তোমাকে তো আমি আমার সাথে যেতে বলেছি। ফিজা মুখটা গোমরা করে বলে, আপনি মোটেও রোমান্টিক না ইনান। ইনান ফিজার দুগালে হাত দিয়ে চাপা স্বরে বলে, এই যে হবু বধূ, তুই সঠিক কি বলতে চাইছো বলো তো? আমাকে কোলে করে নিয়ে চলুন। হসপিটালে আমাকে বেশ জ্বালিয়েছেন, এখন থেকে আমি জ্বালাবো আপনাকে। হা হা হা, এটাকে জ্বালানো বলে? এসো এসো, তোমার মতো তুলোর বস্তাকে আমি এক হাতেই নিয়ে যেতে পারবো। ইনান ফিজাকে কোলে নিতে যাবে, অমনি ফিজা বাধা দেয়। মৃদু রাগ দেখিয়ে বলে, আমাকে তুলোর বস্তা বা আটার বস্তা ভেবে নয়, নিজের বউ হিসেবে ভালোবেসে কোলে নিন, নয়তো দরকার নেই। আচ্ছা এসো। কোলে তুলে নেয় ইনান। ফিজাও গলা জড়িয়ে ধরে হুকুম দেয়, চলুন জনাব, ঘরে যাই। ফিজাকে ওর বরাদ্দকৃত ঘরে রেখে ইনান ফিরে আসে ঘরে। বিছানায় শুয়ে বার কয়েক এপাশ ওপাশ করে উঠে বসে, চারিদিকে তাকাতে থাকে। এই ঘরেই ছিল তার প্রথম স্ত্রী। এই ঘরের কোনায় কোনায় মিশে আছে তাদের ভালোবাসার চিহ্ন, অথচ আগামীকাল অন্য কেউ এই ঘরে দখল করবে। মনটা খারাপ হয়ে যায়, তবে পরক্ষণে নিজের মাথা নিজেই চাটি মেরে বলে, ধুর ইনান, কী সব ভাবছিস? রামিসার মতো মেয়েদের নিয়ে ভাবিস না।
ওরা অমনি, ওদের নির্দিষ্ট কোনো ঠিকানা নেই। আজ এই ঘরে তো পরের দিন ও ঘরে। তোর প্রিয়তমা হবু বধূকে আপন করে নে, সুখী হবি। নিজের মনকে বুঝ দিয়ে আবারও শুয়ে পড়ে ইনান। এমন সময় বিপ বিপ শব্দে ফোন কেঁপে ওঠে। কেউ কল দিয়েছে। খানিকটা বিরক্ত নিয়ে কলটা রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে আসে রামিসার কণ্ঠ। ইনান, আমি প্রতারণার শিকার হয়েছি। রাফি তোমার উপর প্রতিশোধ নিতে আমাকে ধোঁকা দিয়ে বিয়ে করে নিয়েছে। আমি ফিরতে চাই তোমার কাছে। ইনান শান্তভাবে রামিসার কথা শুনে ধীর কণ্ঠে বলে ওঠে, মিস রামিসা, আমি ভেবে রেখেছিলাম আমি তোমাকে ফেরাবো। তুমি যত সন্তানের মা হয়ে ফিরো না কেন। সত্যি বলছো ইনান, তুমি আমাকে ফিরিয়ে নিবে? আমি আজই ফিরবো তোমার কাছে ইনান। আমি আর একটা মুহূর্ত রাফির সাথে থাকতে চাই না। আমি তোমার কাছে যাব। ইনান তাচ্ছিলের হাসি দিয়ে বলে, ওরে বাবা, বললাম আর বিশ্বাস করে নিলে রামিসা। বিশ্বাস জিনিসটা বুঝি এতই সহজ হয়ে গিয়েছে। ফ্যাকাশে হয়ে আসে ব্যালকানিতে হাসি মুখে দাঁড়িয়ে থাকা রামিসার মুখ। আমতামতা করে বলে ওঠে, কি বলতে চাইছো ইনান? তোমার মতো ছেলেকে কে না বিশ্বাস করবে? তুমি এত ভালো ছেলে যে কেউ কল্পনাও করতে পারবে না। ও আচ্ছা, তাহলে জনাবা, আপনি আমাকে ছেড়ে চলে গেলেন কেন? আমি তো ভালোই ছিলাম। নাকি রাফির সাথে লটর পটর শুরু হওয়ার পর আমি খারাপ আর রাফি সাধু হয়ে গিয়েছিল? রামিসা চুপ হয়ে যায়। ইনান আবারও বলতে থাকে, আর এখন প্রেক্ষাপট ভিন্ন। রাফির আসল চেহারা দেখে ফেলেছেন নাকি শরীরে বাটাম ফাটিয়েছে? অবশ্য তা ঘটতই, আজ হোক কিংবা কাল। এত পরিমাণ মদ যে গিলতে পারে তার কি আর হুঁশ থাকে? রামিসা একমনে ইনানের কথাগুলো শোনে। তারপর ভাঙা ভাঙা গলায় জবাব দেয়, আমাকে কি ক্ষমা করে দেওয়া যায় না ইনান? আমি সত্যি ভালো হয়ে যাব। দেওয়া যেত, তবে অফিসে সেদিন যেভাবে খামচি মেরে কাবিনের টাকা নিয়ে নিজের দ্বিতীয় হাজবেন্ডকে আমার চোখের সামনে নিয়ে দুলিয়ে দুলিয়ে চলে গেলি, বল তারপর কি আর ফেরানো যায়? ইনান, আমি ভুল করেছি, প্লিজ ক্ষমা করে দাও। ভুল একবারই করে, যে ভুলের মাসুলগুলো আজীবন দিতে হয়। তুমিও দিবে। আর হ্যাঁ, তোমার চেয়েও শতগুণ সুন্দরীকে বিবাহ করছি। দোয়া করবে, ও সরি, হিংসা করবে কেমন? কলটা কেটে দেয় ইনান। এমন সময় দরজায় কেউ ঠক ঠক শব্দ করে। ইনান শব্দটা শুনে দ্রুত বিছানা থেকে উঠে গিয়ে দরজা খুলে দেয়। দরজার সামনে দাঁড়িয়ে ফিজা। ইনান একগাল হেসে বলে, এ কি, আমার মায়ের হবু বৌমা আমার ঘরে এত রাতে নক করে কেন? ফিজা ইনানের কথা জবাব না দিয়ে মুখটা গম্ভীর করে পাশ কাটিয়ে ঘরে ঢুকে বিছানার উপর বসে। ইনান দরজা লাগিয়ে দিতে গিয়েও থেমে যায়। দরজাটা খুলে এগিয়ে এসে বসে ফিজার পাশে। তারপর বলে, ফিজা, জবাব দিলে না যে? ফুপিয়ে কেঁদে উঠে ইনানকে জড়িয়ে ধরে ফিজা। ইনান ফিজাকে জড়িয়ে ধরে পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলে, কাঁদছো কেন ফিজা? মন খারাপ? ফিজা নাক টেনে জবাব দেয়, মাকে ভীষণ মনে পড়ছে ইনান। আমার একলা ঘরে থাকতে ভয় করছে, দম বন্ধ হয়ে আসছে আমার। আমি একা ঘরে থাকতে পারবো না। ইনান নিজের থেকে ফিজাকে ছাড়িয়ে নিয়ে বলে, মায়ের ঘরে যেতে মা দেখতে কি ভাববে বলো তো? ফিজা মুহূর্তেই নিজের চেহারা বদলে ফেলে। রাগান্বিত কণ্ঠে বলে, ওই, আমি তোর মায়ের হবু বৌমা হলে তোর কি শুনি? আমি তোর হবু বউ। বেশি কথা বললে আজই এক্ষুনি বিয়ে করে নিব। নরমভাবে কথা বলি দেখে মাথায় উঠে গিয়েছিস? দু গালে দুটো থাপ্পড় মেরে সোজা করে দিব। আরে শান্ত হও, তুমি না একটু আগে কাঁদলে, এখন আবার এমন হলে কিভাবে? আমি মেয়ে, আমি নরম গরম আর ধৈর্য সব কিছু নিয়েই তৈরি। যেমন নরম তেমন গরমও আমি। চুপচাপ বালিশ নিয়ে ফ্লোরে শুয়ে পড়ো। আমি বিছানায় শুয়ে পড়ছি। ইনান নিজেকে আরো ঠান্ডা করে। ফিজার মাথায় হাত রেখে শীতল কণ্ঠে বলে, ফিজা, রাগে না বধূ, তুমি রাগলে আমি কেঁদে দেই। তাই বলছিলাম কি, আমি না ঠান্ডা সহ্য করতে পারি না। তুমি প্লিজ এত বড় একটা বিছানার একটা কোনায় আমায় জায়গা দাও প্লিজ। ঠিক আছে, তবে সাবধান, মনে কোনো শয়তানি নিয়ে আমাকে স্পর্শ করবেন না। ঠিক আছে, তবে চলো শুয়ে পড়ি। দাঁড়ান। আবার কি হলো? দরজাটা লাগিয়ে দিয়ে আসুন। না, আবদ্ধ ঘরে অবিবাহিত নারী পুরুষকে শয়তান ভর করে বেশি। খোলা থাক, চলো শুয়ে পড়ি। পাশাপাশি ঘুমিয়ে আছে দুজন। ইনানের চোখে ঘুম এলেও ফিজার চোখে নেই। ছটফট করতে থাকে বিছানায়।
বারবার ওর চোখে ভেসে উঠছে ওর মায়ের হাসি মাখা মুখ। ফুপিয়ে কেঁদে ওঠে আবারও। এমন সময় ইনান চোখ দুটো বন্ধ করে বলে, আজ সান্ত্বনা দেব না, দিলেই তুমি জড়িয়ে ধরবে। আজ রাতটা কেঁদে নাও, আগামীকাল থেকে ও দু চোখে আমি আর এক ফোঁটাও পানি দেখতে চাই না। ইনানের সাথে কথা বলা শেষ করে রামিসা পিছন দিকে ফিরতে দেখে রাফি দাঁড়িয়ে, হাতে বেল নিয়ে। ভয়ে শিউরে ওঠে রামিসা। এ কি রাফি, তুমি ঘুমাওনি? ঘুমাবো কি করে বলো? বউ যদি তার প্রাক্তনের সাথে লটর পটর করতে শুরু করে তবে স্বামী হিসাবে কি আমার ঘুম হবে? রাফি, তুমি যা ভাবছো তা নয়। রাফি রামিসা চুলের মুঠি চেপে ধরে গর্জন করে বলে ওঠে, আমি যা ভাবছি তাই ঠিক, সবই শুনেছি। আমাকে ইনানের মতো ভালো ভাববে না, আমি মুখোশ পরিহিত ভালো। ঘরে চল, তোর পিঠের চামড়া আমি তুলে নেব। ভোর রাতে রেনু খানমের ঘুম ভেঙে যায়। নিজের ঘর থেকে বেরিয়ে ফিজার ঘরের দিকে এগিয়ে যান। তবে ফিজাকে না দেখতে পেয়ে মুচকি হেসে এগিয়ে যান ছেলের ঘরের দিকে। দরজা খোলা, বিছানার একপাশে গুটিসুটি মেরে শুয়ে আছে ইনান, আর একপাশে শুয়ে আছে ফিজা। ছেলে মেয়েকে এইভাবে শুয়ে থাকতে দেখে রেনু খানম মনে মনে বলে, না, এভাবে আর ওদের কষ্ট দেওয়া ঠিক হচ্ছে না, আজই বিয়ে দিয়ে দেব। সকাল 12টা। ডাইনিং রুমের সোফায় বরবউ সেজে বসে আছে ইনান আর ফিজা। একটু আগে কাজে বিয়ে পড়িয়ে দিয়ে চলে গিয়েছেন। এমন সময় ফিজা বলে ওঠে, এই যে শুনছেন? হ্যাঁ বলো বউ। ঘরে যাবেন না, এভাবে আর কতক্ষণ সোফায় বসে থাকবো? একটু তো বসে থাকতেই হবে প্রিয়, আমাদের মেকআপ পাগলি লিজা বাসর সাজাতে ব্যস্ত। ইনান ফিজার কথা বলার মাঝেই লিজা দোতলা থেকে চিৎকার করে বলে ওঠে, ভাবি, ও ভাবি, ভাইয়ার কোলে করে উপরে এসো, তোমাদের বাসর সাজিয়ে ফেলেছি। লিজার এমন চিল্লিয়ে বাসর সাজিয়ে ফেলেছি কথাটা কানে আসতেই ফিজা লজ্জায় মুখটা ঢেকে ফেলে। আর ইনান গম্ভীর চাহনিতে লিজার দিকে চেয়ে বলে, তোর বুদ্ধি কবে হবে লিজা? এভাবে এসব চিল্লিয়ে বলে কেউ? তোর লজ্জা শরম কবে হবে বলতো? ওসব লজ্জা শরম তুমি ধুয়ে খেও। এই দ্রুত ভাবিকে কোলে করে নিয়ে রুমে এসো। আমি খালা আর মাকে রুমে আটকে রেখেছি তোমাদের এই সুযোগ দিতে। কি বলিস এগুলো? তোর ভাবি কি ন্যাংরা যে কোলে করে নিয়ে যেতে হবে? ভাবি, ও ভাবি, দেখো দেখো ভাইয়া তোমায় কি বললো, তুমি কিছু বললে না? ইনান লিজার দিক থেকে চোখ ফিরিয়ে ফিজার দিকে তাকায়। ফিজা ওর দিকে রাগে চোখে চেয়ে আছে। এমন সময় লিজা বলে ওঠে, ভাবি আসবে নাকি বাসর ঘরে গিয়ে আমি ঘুমিয়ে পড়ব? তোমাদের কি কপাল, দুপুর 12টার থেকে বাসর করবে, আজ আর বের হতে হবে না। ফিজা ইনানকে ইশারা করে কোলে নিতে। বেচারা ইনান বইয়ের রাগি চোখকে এড়িয়ে যেতে পারে না। কোলে তুলে নিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যায়। ঘরের দরজার সামনে পথ আটকে দাঁড়িয়ে আছে লিজা। ইনান রুক্ষ কণ্ঠে বলে, ওই সামনে থেকে দূর হ, কোল থেকে তোর ভাবিকে নামাতে হবে জলদি, আমি আর পারছি না। না না ভাইয়া, তা বললে হবে না, খরচা আছে বুঝলে, খরচা। ইনান অবাক হয়ে বলে, কিসের খরচা? বাসর ঘর সাজালাম, তোমার বউকে মেকআপ করিয়ে একদম পরি বানিয়ে দিলাম, কত কষ্ট করে গোলাপ ফুলের কাটা পরিষ্কার করছি, এসবের একটা পারিশ্রমিক আছে না? ইনান বিরক্ত হয়ে কিছু বলতে যাবে, তার আগে ফিজা ইনানের গলা জড়িয়ে ধরে আদুরে কণ্ঠে বলে, ইনান, লিজা যা চাই দিয়ে দাও, বেচারি বেশ কষ্ট করেছে। ইনান রুক্ষ কণ্ঠে বলে, একটা পয়সাও দিব না। লিজা দূর হ তুই সামনে থেকে। যদি সামনে থেকে যেতে আর 1 সেকেন্ড দেরি করিস তবে তোকে আমি পার্লার বানিয়ে দিব না। ইনানের রুক্ষ কণ্ঠের সাথে পার্লার না বানিয়ে দেওয়ার হুমকিতে লিজা দমে যায়। ধীর পায়ে দরজার সামনে থেকে সরে যেতেই ইনান হুড় হুড় করে ঘরে ঢুকে ফিজাকে খাটে বসিয়ে দিয়ে কিছু বলতে যাবে, তার আগে ফিজা রুক্ষ কণ্ঠে বলে, ইনান যাও, ফার্স্ট লিজা যা চাইবে তাই দিয়ে ঘরে আসবে, নয়তো তোমার খবর আছে। অগত্যা ইনান আবারও বেরিয়ে এসে দাঁড়ায় লিজার সামনে। বেচারির চোখ ছলছল করছে। এমন সময় ইনানকে দেখে মুখটা ঘুরিয়ে চলে যেতে নেবে, অমনি ইনান লিজার হাতটা ধরে বলে, এ লিজা কই যাস? লিজা অভিমানী কণ্ঠে বলে, তোমাকে বললাম না তুমি পচা, আমাকে ভাবির সামনে অপমান করলে আমি আর জীবনেও তোমার বাড়ি আসবো না, তোমার থেকে পার্লারও বানিয়ে নিব না। ইনান লিজার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আরে পাগলি, তুই বুঝতে পারছিস না, কোলে তোর ভাবি ছিল, ও খুব ভারী কষ্ট হচ্ছিল তাই তোকে ধমক দিয়েছি। বল কি চাস তুই?
আপাতত 50,000 দিয়ে দাও। ইনান পকেট থেকে ব্যাংকের চেক বের করে লিজার হাতে দিয়ে বলে, সিগনেচার করা আছে, টাকার অঙ্ক বসিয়ে ব্যাংকে নিয়ে নিস, এখন যা ভাগ। লিজাকে বিদায় করে ঘরের দরজা বন্ধ করে এগিয়ে যেতে থাকে ফিজার দিকে। ইনানকে এইভাবে শয়তানের হাসি দিয়ে এগিয়ে আসতে দেখে ফিজা নিজেকে গুটিয়ে নেয়। বিছানা চাদর খামচি মেরে ধরে আমতা করে বলে, এই এই আপনি এমন শয়তানি হাসি দিয়ে এগিয়ে আসছেন কেন? ইনান বাঁকা হেসে বলে, বারে নতুন বইয়ের দিকে এগিয়ে যাব না তো কি করব শুনি? কি করবেন জানি না, তবে এভাবে আমার দিকে এগিয়ে আসবেন না। আমার কেমন যেন লজ্জা করছে, সাথে ভয়। ইনান এগিয়ে গিয়ে বিছানার একপাশে বসে ফিজার একটা হাত নিজের হাতের মধ্যে নিয়ে বলে, এই দেখো, তোমার একটা হাত চেপে ধরলাম, এখন কি কোনো ভয় লাগছে? ফিজা আমতা করে বলে, না, কেমন যেন সাহস বেড়ে যাচ্ছে আমার। তবে এভাবে আমতা আমতা করছো কেন? তাকাও না আমার দিকে। ফিজা লাজুক হেসে চোখ তুলে তাকায় ইনানের দিকে। দুজোড়া চোখ একে অপরের দিকে পলকহীন চেয়ে আছে। এমন সময় ইনান ফিজার কপালে চুমু দিয়ে বলে, শোনো ফিজা, আমার অতীত তুমি জানো। তোমার আগে আমার জীবনে আরেকটা মেয়ে এসেছিল, তাকে আমি ভালোবাসতাম। জীবনের প্রথম কোনো পুরুষের ছোঁয়া পেয়ে ফিজা শিউরে উঠলেও স্বামীর মুখে থেকে তার অতীতের কথা শুনতেই খ্যাপা বাঘিনীর মতো ফোঁস করে উঠে বলে, এই ইনান, তোমাকে এই মুহূর্তে ওই চুন্নির নাম নিতে কে বলেছে শুনি? ভুলেও ওসব অতীত মনে করাতে আসবে না আমায়। আমি জানতে চাই না ওসব। আজ এই মুহূর্ত থেকে তোমার বর্তমান ভবিষ্যৎ সবটা জুড়েই এক আমি থাকতে চাই। আমাকে ব্যতীত আর কাউকে ভালোবাসো কথা শুনলে তোমার খবর আছে। ইনান স্বভাবসুলভ ফিজার গাল দুটো আলতো করে টেনে বলে, এই তো, বধূ আমার রেগে গিয়েছে এবং অধিকারও খাটাচ্ছে। আমি এমনটাই চাই, জোর করে অধিকার আদায় করে নিতে হয়, বুঝলে? ইনানের কথা শুনে মুহূর্তের মাঝে ফিজা নরম হয়ে যায়। লজ্জায় নিজের মুখটা দুহাতে ঢেকে বলে, ধুর, আপনিও না আমাকে রাগিয়ে দিয়ে কি না কি বলিয়ে নিলেন। ইনান ফিজার হাত দুটো সরিয়ে দিয়ে বলে, আরে লজ্জার কি আছে লিজা, চলো নতুন জীবন শুরু করি। রাফি প্লিজ আমাকে একটু ধরো, আমার পুরো শরীর জুড়ে ব্যথা, আমাকে একটু বাথরুমে নিয়ে চলো। রাফি খেকিয়ে ওঠে, চুপ কর, তোর মতো নষ্টার শরীরে আমি হাত দিতে ঘৃণাবোধ করছি। আরে হিনানকে তোর ভালো লাগেনি বলে তাকে ছেড়ে আমার কাছে এসেছিলি, আবার অমনি যেই আমি পূরণ হলাম তখন আবার ইনানের কাছে যাবি? তোর মরে যাওয়া উচিত। রামিসা মুখটা কালো করে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে বাথরুমের দিকে। এদিকে রাফির কথায় রামিসা কোনো জবাব না দেওয়ায় রাফি আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। বিছানা থেকে লাফিয়ে উঠে শরীরের সমস্ত শক্তি দিয়ে রামিসার পেটে লাথি মারে। আকস্মিক আঘাতটা রামিসা সামলে নিয়ে উঠতে না পারায় মেঝেতে ধপাস করে পড়ে যায়। সাথে গগন ফাটানো চিৎকার করে উঠে বলে, রামিসার চিৎকারে রাফির বেশ মজা পায়। হাসতে হাসতে হাতের বেল্ট তুলে নিয়ে এগিয়ে আসে শরীরের সমস্ত শক্তি দিয়ে আঘাত করতে শুরু করে। নেচে এতটাই বোধ হয়েছিল রাফি যে খেয়াল করেনি মেঝেতে পড়ে যাওয়ার সাথে সাথে রামিসার মাথা ফেটে গলগল করে রক্ত বের হচ্ছিল। আবারও 30 মিনিট রাফি রামিসাকে মেরে ক্লান্ত হয়ে বিছানায় গিয়ে বসে। তারপর ডাক দেয়, রামিসা, এই রামিসা, কথা বলছিস না কেন? রামিসার কোনো উত্তর নেই। রাফি রেগে গিয়ে হুঙ্কার ছেড়ে ডেকে ওঠে, রামিসা, এই রামিসা, কথা বলছিস না কেন? আমার কিন্তু রাগ হচ্ছে, আবারও পিটাবো কিন্তু। তবুও রামিসার কোনো সারা শব্দ হেলদোল না দেখে ভয় পেয়ে যায় রাফি। দ্রুত বাথরুম থেকে চোখে মুখে পানি দিয়ে এসে রামিসার দিকে তাকাতেই চমকে ওঠে। পুরো ফ্লোর জুড়ে রক্তের বন্যা বয়ে গিয়েছে। থরথর করে কাঁপা কাঁপা হাতে রামিসার নাকের কাছে দুটো আঙুল নিয়ে গিয়ে অনুভব করতে চেষ্টা করে রামিসা নিঃশ্বাস নিচ্ছে কিনা। তবে না, রামিসা রাফির লাথিটা খেয়ে ফ্লোরে পড়ে যাওয়ায় খানিকক্ষণ পরই মারা গেছে। স্তব্ধ হয়ে বসে আছে রাফি বিছানায়। এসির মাঝেও ঘাম দিয়ে গোসল করে ফেলেছে। চোখ দুটো স্থির হয়ে আছে ফ্যানের দিকে। ভোর 5টা। ঘুম ভেঙে যায় ইনানের। বেডের পাশ থেকে মোবাইলটা হাতে নিয়ে এক পলক সময় দেখে নিয়ে উঠে বসে। রাতে ফিজা লাইট বন্ধ করতে দেয়নি দেখে তেমন একটা ঘুম হয়নি ওর। ঘুম ঘুম চোখে ফিজার দিকে তাকায়। ফিজা অঘরে ঘুমাচ্ছে। এলোমেলো চুলে কয়েকটা গোছা মুখের উপর এসে পড়েছে। ইনান চুলগুলো মুখের উপর থেকে সরিয়ে দিয়ে আস্তে আস্তে বার কয়েক ফিজার গালে হাত বুলিয়ে দেয়। নড়ে ওঠে ফিজা। ধীরে ধীরে চোখটা মেলে ইনানকে খালি বুকে দেখে লজ্জায় কম্বল দিয়ে মুখটা লুকিয়ে ফেলে। ইনান ফিজার উপর মুখের উপর থেকে কম্বলটা সরিয়ে দিয়ে বলে, উঠে আসুন মিস,
চারদিকে ফজরের আজান দিচ্ছে, আমাদের মসজিদেও দিবে। তার আগেই ফ্রেশ হয়ে আসি। ফিজা লজ্জারাঙ্গা কণ্ঠে বলে, আপনি আগে ফ্রেশ হয়ে আসুন, তারপর আমি যাব। ফজরের নামাজ শেষ করে ফিজা বেরিয়ে যায় ঘর থেকে। ইনানও বিছানা গুছিয়ে শুয়ে পড়তে যাবে অমনি বিপ বিপ শব্দে মোবাইল কেঁপে ওঠে। বিরক্ত নিয়ে মোবাইলটা হাতে নিয়ে দেখে রামিসার কল। ধরতে না চাইলেও ধরে কর্কশ কণ্ঠে বলে, এই নির্লজ্জ মেয়ে, তোকে পরিষ্কার বলিনি তোকে আমি ফিরিয়ে নিব না, তবে কেন ভোরে কল করে বিরক্ত করছিস? ফোন রাখ বলছি। এক নাগারে কথাটা বলে কল কেটে দিতে যাবে অমনি ওপাশ থেকে ভারী কণ্ঠ ভেসে আসে। আমি কক্সবাজার থানার ওসি বলছি। ভারী অচেনা কণ্ঠ শুনে ইনান অবাক হয়। ভদ্রভাবে বলে, বলুন ওসি সাহেব। এই ফোনের মালিক আপনাকে সর্বশেষ ফোন করেছিল রাতে, তাই আপনাকে কল দিয়ে বিরক্ত করলাম। আপনার পরিচয়টা কি আমি জানতে পারি? জি অবশ্যই, আমি ইনান চৌধুরী, ছোট একটা অফিসের চেয়ারম্যান। আমার পিতা এজাজ চৌধুরী, চিনতেন হয়তো। ওসি নিজের গলাটা নরম করে আমতা আমতা করে বলে, সরি স্যার, আপনাকে বিরক্ত করার জন্য। আসলে আমরা একটু আগে কক্সবাজার হোটেলের ম্যানেজারের ফোন কলে এসেছিলাম। তারা নাকি একটা রুম থেকে চিৎকারের শব্দ শুনেছিল, তাই আমরা এই রুমের দরজায় অনেকবার নক করলে ভেতর থেকে কোনো রেসপন্স পাইনি। তাই দরজা খুলে রুমে এসে দুটো লাশ পেয়েছি, একটা ছেলে আর একটা মেয়ে, সাথে দুটো মোবাইল। কি বলছেন ওসি সাহেব? জি স্যার, রিসেপশনের মাধ্যমে জেনেছি দুজন নবদম্পতি ছিল। মেয়েটার নাম রামিসা আর ছেলেটার নাম রাফি। আপনি কি চেনেন এদের? জি চিনি। স্যার, এদের সম্পর্কে যা কিছু জানেন বলে দিন আমাদের প্লিজ। ইনান রামিসা আর রাফির পরকিয়া, তাকে ঠকানো, গতরাতে ফোন করে রামিসা ফিরে আসার আপত্তি করা, সবকিছু ওসিকে বলে দেয়। সব শুনে ওসি বলে, বুঝেছি স্যার, সব কিছু এখন পরিষ্কার। রাফি ছেলেটা মাতাল হয়ে মেয়েটাকে মেরেছে, তারপর নিজে আত্মহত্যা করেছে। ইনান থমথমে কণ্ঠে বলে, তাহলে ওসি সাহেব ফোন রেখে দিচ্ছে, আমি ব্যস্ত আছি তো। ওকে স্যার, আপনাকে বিরক্ত করার জন্য সরি। সমস্যা নেই ওসি সাহেব। ফোনটা কেটে দিয়ে খানিকক্ষণ গম্ভীর হয়ে বসে থাকে ইনান। তারপর মনে মনে বলতে থাকে, প্রকৃতির প্রতিশোধ বড়ই নিষ্ঠুর। রামিসা, ভালো থেকো। দীর্ঘ শ্বাস ফেলে ইনান রুম থেকে বেরিয়ে কিচেনের দিকে এগিয়ে যায়। রেনু খানম আর ফিজা নাস্তা বানাতে ব্যস্ত। এমন সময় ইনানকে কিচেনে দেখে রেনু খানম কপাল কুঁচকে বলে, কি রে ইনান, তুই কিচেনে কেন? কিছু লাগবে? ততক্ষণে ফিজাও তাকিয়েছে ইনানের দিকে। ইনানও ফিজার দিকে তাকিয়ে হাপলার মতো 32টা দাঁত বের করে ভেটকি মেরে বলে, ইয়ে না মানে আমার বউকে লাগবে, ওকে আমি একটু নিয়ে যাই। রেনু খানম ছেলের কথা শুনে লজ্জায় পড়ে যান, তবে নিজেকে সামলে নিয়ে বলে, তোর বউকে বহুবার বলেছি, মা তুই ঘরে যা, আমার হাবলা ছেলেকে সামলা, শুনলই না। ইনান রাগ দেখিয়ে বলে, শুনলো না বলে তুমি জোর করে পাঠাবে না। এই ফিজা চলো তো, ঘরে যাই, ঘুম পেয়েছে আমার। ফিজা মুখটা ভেজকি কেটে বলে, তো ঘুমান গিয়ে আমাকে ডাকছেন কেন? তুমি আমার জীবন্ত কোলবালিশ প্রিয়, তোমাকে ছাড়া ঘুম হবে কি করে, তাই তোমাকে ডেকে নিতে এসেছি। ফিজা কিছু বলতে যাবে তার আগেই ইনান ফিজাকে টুপ করে কোলে তুলে নিয়ে হনহন করে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। ফিজা প্রথমে ভয় পেয়ে গেলেও দুই হাতে ইনানের গলা জড়িয়ে ধরে মিথ্যা রাগ দেখিয়ে বলে, এই আমাকে নামান বলছি, পড়ে যাব তো। ইনান বাঁকা হেসে বলে, যেভাবে আমার গলা জড়িয়ে ধরেছো মিস ফিজা, তাতে পড়বে না। তাছাড়া তোমার জামাই অনেক শক্তিশালী, বুঝলে? ফিজা অভিমানী কণ্ঠে বলে, আসছে এখন নিতে। কতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম আমি, জানেন? নিজের অজান্তে কথাটা বলে দ্রুত ফিজা নিজের মুখটা চেপে ধরে। লজ্জায় ইনানের বুকের মাঝে মুখটা লুকিয়ে ফেলে। ইনানও ফিজাকে আরেকটু লজ্জা দিতে বলে, তুমি অপেক্ষা করছিলে বুঝি? জানি না। না জানলেও আমি জানি গো বধূ, তুমি অপেক্ষায় ছিলে আমার। ফিজা ইনানের কানে ফিস ফিস করে বলে, জানিনি যখন, তখন এত দেরি করলেন কেন? আর দেরি হবে না গো বধূ, আমি তো এসে গেছি। ফিজা চারপাশে এক পলক চোখ বুলিয়ে নিয়ে টুপ করে ইনানের গালে একটা চুমু দিয়ে বলে, একটা কথা বলবো ইনান সাহেব। হাজারটা বলুন মিস ফিজা। ইনান সাহেব, আপনাকে ভালোবাসি। মিস ফিজা, আমিও আপনাকে ভালোবাসি।